কখন শেষ হবে? হ্যাঁ কখন শেষ হবে? আমি চিন্তা করছি আজকে রাতে তোমাদের রেখে দিই, কি বলো? জি স্যার, ঠিক 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 ঠিক। কারো তো স্কুল নেই, কিছু নেই। বেশিক্ষণ না স্যার, আমরা মোটামুটি 40 থেকে 50 মিনিটের মতো পড়বো। ওকে। হ্যাঁ স্যার, আমাদের একটু মিউট করতে হবে, আমরা যখন কথা বলি আমাদের সবাই পাশের সবাই শুনতে পারে কথা বললে। আমাদের কি করতে হবে, একটু মিউট করে রাখতে হবে। ওকে। ওকে স্যার। ওকে, আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে। তো নাজিয়া, মাহির, মাহবুব আলম, স্বাধীন, জাওয়াদ, আশরাফুল, জারিফ, স্যার ভিডিও অন করতে হবে যে। একটু ভিডিওটা অন করে ফেলি। চলো, আমরা আসলে স্লাইডটা তোমাদের সাথে শেয়ার করি, দেন শেয়ার করে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিব। লোধি ক্যাডেট প্রস্তুতিতে তোমাদের সবাইকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ একটা সময় তোমাদের জন্য, অনেক গুরুত্বপূর্ণ একটা ডিসিশন যে আসলে ক্যাডেট কলেজে ভর্তি হতে তোমরা আগ্রহী। সো তার জন্য অনেক অনেক বেশি কষ্ট করতে হবে। শুরুতে একটু বলে রাখি আসলে কেমন নাম্বার অফ স্টুডেন্ট পরীক্ষা দেয়। অলমোস্ট জাস্ট বলা হয়ে থাকে, ধরো গত বছর বা এর আগের বছর, গত বছর একটু কম ছিল, এর আগের বছর প্রায় 60,000 জন পরীক্ষা দিয়েছে। তো সিট কিন্তু লিমিটেডই, সিট আমাদের আসলে 800টার বেশি থাকে না, ছেলে এবং মেয়ে মিলিয়ে। তো যদি 40,000ও পরীক্ষা দেয় এই সংখ্যাটা কিন্তু অনেক বড়। তার জি মানে কম্পিটিশন অনেক বেশি থাকে, পড়াশোনা অনেক ভালোভাবে করতে হবে। একমাত্র তখনই আসলে পসিবল যে হ্যাঁ ঠিক আছে, ক্যাট কলেজে চান্স পাওয়া। তোমাদের জন্য ছোট্ট একটা ধাঁধা ছিল, বাট আজকে আমি ধাঁধাতে যাব না, কারণ অলরেডি তোমরা অনেকেই জয়েন করে ফেলছো, আমি ক্লাসটা স্টার্ট করে দিতে যাচ্ছি। ওকে, চলো। আজকে আমাদের ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমার নাম হচ্ছে আব্দুল আজিজ, আমি কুমিল্লা ক্যাট কলেজের এক্স ক্যাডেট। বর্তমানে আসলে আমি বাংলাদেশে নেই, বর্তমানে আমি ইউএসএ তে আছি। আমি পড়াশোনা করছি এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছি ইউনিভার্সিটি অফ অ্যারিজোনাতে। তো তোমাদের সাথে আমি কম বেশি ক্লাসে যুক্ত থাকবো। আমাদের ম্যাথ ক্লাসটা আসলে আরিফ স্যার এবং মাহবুব স্যার নিবেন, সাথে আমিও নিব। তোমাদের মেইনলি আসলে তোমরা কখন কি পড়বা সেই জিনিসটার প্ল্যানটাই আমরা আসলে করবো। মাহির একটু বোর্ডে দেখানো হচ্ছে যে, ধরো আমি একটু অফ করি। স্যার আমাকে একটু 1 সেকেন্ড সময় দেবে, আসলে তোমাদের মাহির একটু খেয়াল করতে হবে, তোমার স্ক্রল হয়ে যাচ্ছে বারবার। ওকে। সো আমি আসলে মোটামুটি অনেকদিন ধরে ক্যাট কলেজের প্রিপারেশন নিয়ে পড়াই। আমি দেশেই ছিলাম, এই বছর আসলে আমি দেশ থেকে এসে পড়েছি। তো আশা করি তোমাদের সাথে আমি অন অফ যুক্ত থাকবো তোমাদের জি হেল্প স্যার। করার জন্য। ঠিক আছে। জি স্যার। ওকে। সো কিছু নিয়ম একটু খেয়াল করব যখন আমরা আসলে অনলাইন ক্লাস করব। অফলাইন ক্লাসে যেমন কিছু নিয়ম থাকে, আমাদের টিচাররা আসলে সবসময় বলেন পাশের জনের সাথে কথা না বলতে, সো অনলাইন ক্লাসেরও কিছু কিন্তু নিয়ম রয়েছে। তো নিয়মগুলো কি কি, আমরা সবসময় ক্যামেরাটা অন রাখার চেষ্টা করব। আমি জানি নেটওয়ার্কের মাঝে মধ্যে সমস্যা তৈরি হয়, বাট স্টিল আমরা একটু চেষ্টা করব ক্যামেরাটা যাতে অন রাখতে, কারণ আমরা একে অপরকে চিনি না। তো তোমরা যখন ক্যামেরা অন রাখবে তখনই কিন্তু আমি তোমাদেরকে চিনতে পারবো, যেমন এখন অনেকের ক্যামেরা আমি অফ দেখতে পাই। এরপর যেহেতু অনলাইন ক্লাস, আমার ইচ্ছা মতো নিজেকে আনমিউট করব না, আমি কি করব, হ্যান্ড রেজ করব। হ্যান্ড রেজ করে দেন স্যার পারমিশন দিলে আসলে আমি কি করব, দেন কথা বলবো। এবং যখন কথা বলা শেষ হয়ে যাবে অবশ্যই অবশ্যই আমি কি করব, মিউট করে ফেলবো। ঠিক আছে? না হলে আমার পাশে হয়তো মা বসে কথা বলছে বা কেউ কথা বলছে, তখন কিন্তু সবার এটা ডিস্টার্ব হবে। এবং সব শেষে সবসময় কি করতে হবে, একটা ক্লাসের আগে শুরুতে আগে আমি খাতা এবং কলম নিয়ে বসবো এবং উপরে ডেট লিখবো যে আজকে আমি কোন ডেটে কি পড়াচ্ছে স্যার।
কারণ যখন ক্লাসটা শেষ হবে, যে জিনিসটা আমরা অফলাইনে করি, এখানেও সেম কাজটি আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে। তো আজকে আসলে আমরা কি নিয়ে পড়বো? ক্যাট কলেজে ভর্তি পরীক্ষার জন্য সবসময় একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে আমাদের জিওমেট্রি বা জ্যামিতি। ওকে, এখন জ্যামিতির বেসিকটা আসলে সবসময় খুব বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা যেহেতু ক্লাস 5 থেকে মোস্টলি সবাই 6 এ উঠছো, তো তোমাদের আসলে জ্যামিতির ধারণাটা কম বেশি এতদিনে হয়েই গিয়েছে। তো আমি আসলে নতুন খুব বেশি কিছু পড়াবো না। আমি তোমাদের একটা কোশ্চেন শেয়ার করব, এবং সেই কোশ্চেনের সাথে আসলে জানার জন্য আমাদের কি করে কি বেসিকটা জানা দরকার সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। চলো আমরা আমাদের ক্লাসে স্টার্ট করি। যখন আমরা জিওমেট্রির কথা বলি, আসলে জিওমেট্রিকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে জ্যা, অর ইন ইংলিশ আমরা বলি জিও। সো জ্যা মানে হচ্ছে ভূমি, অর জিও মিন্স হচ্ছে ল্যান্ড, অ্যান্ড মিটি হচ্ছে পরিমাপ করা বা মেজারমেন্ট। সো অ্যাকচুয়ালি হাউ উই গেট দ্য আইডিয়া জিওমেট্রি। জিওমেট্রির আইডিয়াটা আসলে প্রাচীনকালে যখন মানুষ তখন তো জিওমেট্রি ছিল না। সবার প্রথমে আসলে মানুষের সবার ফার্স্ট কি চিন্তা ছিল বলতো? তার খাবার, রাইট? সে আসলে আদিম যুগে মানুষ কি চিন্তা করতো, আমি কি খাবো। তো যখন খাবারের কথা আসলো, মানুষ তখন শুরুর দিকে কি চিন্তা করলো, যে আমরা আসলে শিকার করব। কিন্তু শিকার করাটা কিন্তু সবসময় আসলে পসিবল ছিল না। তো জি যখন স্যার। শিকার করাটা পসিবল ছিল না, তখন মানুষ চিন্তা করলো আমরা কি করতে পারি, ল্যান্ড ইউজ করতে পারি, যেখানে আমরা প্ল্যান্ট বেসড খাবারগুলো খেতে পারি। জি স্যার। জি স্যার। তো এই প্ল্যান্ট বেসড খাবার খাওয়ার জন্য তখন ওরা কি জি করলো, স্যার। ওরা চিন্তা করলো যে আসলে আমরা জমিতে চাষ করব, বিভিন্ন ফল লাগাবো, ভেজিটেবলস লাগাবো। তো এই যে যখন ওরা ফলগুলো লাগালো, তখন ওরা চিন্তা করলো যে এই যে আমাদের একটা পরিমাপ থাকতে হবে, যে আসলে কতটুকু জায়গা জুড়ে আমি ফল লাগাবো, কি পরিমাণ আমাদের দরকার হবে। So, এই জিনিসগুলো থেকেই আসলে প্রথমে কি আসে, জিওমেট্রির আইডিয়াটা আসে। এখান থেকে কেমন ভাবে কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট দুইটা কোশ্চেন হচ্ছে যে অ্যাকচুয়ালি জিও মিন্স কি, বা জ্যা মানে কি, মিতি মানে কি। ওকে, আমাদের একজন হ্যান্ড রেজ করেছে, আমি তোর কাছে যাব। মাহির বলো। মুনতাসির আলম মাহির। স্যার এইটা এই ফোনে চার্জ নাই, তাই অন্য ফোনে ক্লাস করি। হ্যাঁ স্যার, করে ফেলো, তাড়াতাড়ি জয়েন করে ফেলো। ওকে স্যার, থ্যাংক ইউ। অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ কি, ভূমির পরিমাপ করা, অর জিওমেট্রি মিন্স দ্য মেজারমেন্ট অফ দ্য ল্যান্ড। ওকে, তো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে জ্যামিতি জনক কে? জ্যামিতি জনক হচ্ছে ইউক্লিড, ফাদার অফ দ্য জিওমেট্রিস্ট ইউক্লিড। এই দুইটা ইম্পর্টেন্ট কোশ্চেন সবসময় জিওমেট্রি সম্পর্কে আমি মনে করি জানাটা প্রয়োজন। এদিকটার দিকে আমি তোমাদের সবাইকে একটু অনুরোধ করবো, এই কোশ্চেনটার দিকে একটু ভালোভাবে তাকাও। এখানে একটা ছবি দেওয়া আছে, সবাই ছবিটার দিকে 30 সেকেন্ড একটু মনোযোগ সহকারে দেখো। একটা বক্স, বক্সের মাঝখানে প্লাস আঁকা, বিভিন্ন মেজারমেন্ট দেওয়া। আর এরিয়া হচ্ছে 6। কোন স্যার এই ছবিটা আপনি কেন দেখাচ্ছেন? তাফিমুল, কোশ্চেন আছে? স্যার রোডের এরিয়া বের করার জন্য। না, রোডের এরিয়া বের করার আপাতত দরকার নেই। অ্যাকচুয়ালি এই টাইপ কোশ্চেন গুলো ক্যাট কলেজে ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের গোল হচ্ছে এই কোশ্চেন গুলো আসলে সলভ করে কি করে, সেই জিনিসটা আমরা শিখবো বেসিকটা শেখার মাধ্যমে। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা কি, আহ, এখানে ওরা বলে দিয়েছে দৈর্ঘ্য অর লেন্থ হচ্ছে 80 মিটার অ্যান্ড প্রস্থ হচ্ছে 50 মিটার, আর উইথ হচ্ছে 50 মিটার। সো দেয়ার ইজ এ 3 মিটার ওয়াইড রোড অ্যালং দ্য লেন্থ অ্যান্ড ওয়াইড। অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 3 মিটার আসলে একটি রাস্তা রয়েছে। এখন আমাদের জানতে হবে রাস্তার ক্ষেত্রফল কত। ওকে, তো আই গেস আমরা কোশ্চেনটা মোটামুটি দেখেছি।
আমরা মনে রাখবো, আমরা কোশ্চেনটা এখন সলভ করবো না। আচ্ছা, চলো আমরা আসলে জিওমেট্রির একটা শাখা, সেটা হচ্ছে চতুর্ভুজ বা কোয়াড্রিলেটারাল নিয়ে একটু কথা বলি। আমি জানি তোমাদের এখানে অনেকে ইংলিশ ভার্সন আসো, তো মেইনলি আমরা আসলে দুই ভার্সনকে আলাদা আলাদা ক্লাস নিই, বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন আমরা একসাথে ক্লাস নিই না। তো যেহেতু তোমরা আজকে একসাথে ক্লাস করেছো, আমি বাংলা এবং ইংলিশ দুইটা একসাথেই বলার আজকে চেষ্টা করব। চলো আমি একটু কোয়াড্রিলেটারালটা একটু পড়ে আসি, আর তোমাদের যদি এর আগের কোশ্চেনটা নিয়ে কোনো প্রশ্ন থাকে আপাতত একটু হোল্ডে রাখি, আমি কোশ্চেনটাতে আবার ব্যাক করবো। ওকে, চতুর্ভুজ বা কোয়াড্রিলেটারাল আসলে সংজ্ঞা বা ডেফিনেশনটা কি? যে কোনো চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি? চতুর্ভুজ বলি। হ্যাঁ অর্থাৎ the area bounded by four side is called quadrilateral. এখন কোয়াড্রিলেটারালে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কি একটা জিনিস একটু খেয়াল করব আমরা। ধরো আমি এই একটা ছবি আঁকলাম, এটা কি একটা কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ বলা যেতে পারে কি? স্যার কি মনে হয়, এটাকে কি কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ বলা যেতে পারে? নো স্যার। জি স্যার, এটা কোয়াড্রিলেটারাল। ইয়েস স্যার স্যার ইয়েস, ইয়েস স্যার, অবশ্যই এটাকে বলা যেতে পারে। কেন বলা যেতে পারে? কারণ হচ্ছে যে এখানে কিন্তু বলেই দিয়েছে যে তুমি ফোর এটা কেন সেগমেন্ট। কোয়াড্রিলেটারাল বলবা। হ্যাঁ, কারণ চার বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র বলে। ওকে, চার বাহু দ্বারা যেহেতু আবদ্ধ, তাই এটাকে কি বলা হচ্ছে? এটাকে কোয়াড্রিলেটারাল বলা হচ্ছে। ঠিক আছে স্যার, চিত্রটা আমাদের যেমনই হোক, আমাদের এই দিকে খেয়াল করা যাবে না চিত্রটা কি বাঁকা আছে বা সোজা আছে। আমি জাস্ট কয়টা দেখবো, আমি এই জিনিসটা খেয়াল করব যে আমাদের চারটা বাহু আছে কিনা এবং সেটা আবদ্ধ কিনা। আবদ্ধ মানে কি? দেখো এখানে কোনো খোলা নেই, যদি এরকম খোলা থাকতো তখন কি বলতে? তখন বলতে যে স্যার এটা তো চতুর্ভুজ হবে না। ওকে, কিন্তু যেহেতু এটা বন্ধ, তাহলে এটাকে কি বলতে পারি আমি? এবং এখানে চার বাহু আছে, তো আমি এখানে কি বলতে পারি? এটাকে বলতে পারছি হচ্ছে চতুর্ভুজ। আমরা কি ক্লিয়ার? ইয়েস স্যার জি স্যার। জি স্যার। ইয়েস ও, স্যার। ইয়েস স্যার। চল দেন আমরা আর একটু সামনে আগাই। তাহলে এখান থেকে আমাদের Okay, ইংলিশ sir. জানাটা প্রয়োজন, চতুর্ভুজের ইংলিশ কি? কোয়াড্রিলেটারাল। রাগিব কান্তি বলো, কোন প্রশ্ন স্যার? No. হ্যাঁ রাগিব বলো। নো স্যার। ও, হ্যান্ড রেজ করা ছিল, ঠিক আছে। ওকে, আমরা একটু সামনে আগাই। এবার আসো আমরা একটা আইডিয়া শিখবো, সেটা হচ্ছে সমান্তরাল রেখা বা প্যারালাল লাইন্স। সমান্তরাল রেখা বা প্যারালাল লাইন্স বলতে কি বোঝায়? দেখো, আমাদের এই সমান্তরাল রেখা বলতে আমরা নর্মালি বুঝি যখন আমাদের দুইটা রেখা তাদের ভিতরে সমান দূরত্বে অবস্থান করবে, তাদেরকে আমরা কি বলবো? সমান্তরাল রেখা বলবো। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, আমরা যদি এই যে এই বিন্দু থেকে যদি দূরত্ব নেই, এখান থেকে এতটুকু যে দূরত্ব আসবে, এখান থেকে এতটুকু সেম দূরত্বে আসবে, দূরত্বের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যখন দুইটা রেখার মধ্যে দূরত্ব সবসময় অপরিবর্তিত থাকবে, তখনই তাদেরকে আমরা কি বলতে পারি? সমান্তরাল রেখা বলতে পারি। এখন রেখাটা যে এরকম সোজা হতে হবে সেটা না, সরল রেখা হবে। যেমন ধরো এরকমও রেখা হতে পারে, এটা কিন্তু সরল রেখা, তোমাকে এটা বোঝা লাগবে, এটা কিন্তু বক্ররেখা না। ওকে, সো এই যে সরল রেখার ভিতরে আমাদের কি করতে হবে? তাদের মধ্যবর্তী দূরত্ব সমান থাকতে হবে। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি সমান থাকে, তাহলে আমি বলতে পারি এক সরল রেখা থেকে আরেক সরল রেখা পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব হবে কত? একটা লম্ব তৈরি হবে বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হতে পারে যদি আমি এক সরল রেখা থেকে আরেক সরল রেখাকে যুক্ত করি। তাহলে আমি আবার বলি, আমি কি বলছি? আমি বলছি যে এক সরল রেখা থেকে আরেক সরল রেখা থেকে পর্যন্ত আমি যদি একটা লাইন আঁকি, তাহলে সেই লাইনটা কি হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এবং 90 ডিগ্রি হলেই আমি তাদেরকে কি বলতে পারি? এই রেখাটা সরল রেখা বলতে পারি। তাহলে দুইটা রেখা কখন সরল রেখা হয়? যখন তাদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকবে এবং
মধ্যবর্তী দূরত্বতে আমি যেই রেখাটা আঁকবো বা সংযুক্ত রেখা সেটা সবসময় কি হবে 90 ডিগ্রি হবে। So when two lines are parallel, the first condition is if the distance between them is always equal, and the second condition is if we draw a connecting line, then the line should be perpendicular or 90 degree. ওকে, তখনই আমরা তাদেরকে কি বলছি, সমান্তরাল সরলরেখা বলছি। ওকে, এইবার আমরা একটু দেখবো একটা চতুর্ভুজ বা কোয়াড্রিলেটারকে কয় ভাগে ভাগ করা যায়। বর্গ, আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক, এন্ড আরেকটা ভাগ আছে সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। জি স্যার। ওকে, আমরা যে চিত্রটা আজকে দেখলাম সেই চিত্রটি কি কি চিত্র ছিল বলতো? আমাদের যে শুরুতে একটা প্রশ্ন ছিল, আয়ত, বর্গ। ওকে, তাহলে আজকে আমরা শুধুমাত্র আয়ত এবং বর্গ এবং সাথে ট্রাপিজিয়াম পড়বো, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। ওকে, আমরা এটা সম্পর্কে শিখে দেন আমরা কি করব, কোশ্চেনটা সলভ করতে যাব। তাফিমুল বলো। স্যার আমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে হালকা সমস্যা। হ্যাঁ স্যার, আমরা আসলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এই সব কিছু ডিটেলস গুলো আসলে ক্লাসে আলোচনা করব। যেটা আজকে আমাদের জন্য একটা ফ্রি অর ডেমো ক্লাস, আমরা আজকে আসলে কি করব, আমরা মেইনলি আজকে আসলে কিছু ছোট্ট টপিক নিয়ে আইডিয়া নিব এবং তোমাদের একটু ধারণা দিব যে ক্যাট কলেজে প্রশ্ন কেমন আসে। ঠিক আছে স্যার? জি স্যার। জি স্যার। ওকে, সো আসলে বর্গ বা স্কোয়ারের বেসিক ডেফিনিশনটা কি, বা কোনো কিছু আমরা কখন বলি যে এটা আসলে বর্গ হবে? আচ্ছা, আমরা সমান্তরাল সরলরেখা সম্পর্কে এখানে একটা ডেফিনিশন দেখেছিলাম, যেটা আমরা অলরেডি তোমাদের দেখিয়ে ফেলেছি। তো চলো আমরা একটু সামনে আগাই। তো আসো, সমান্তরাল বর্গ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, বর্গ অর স্কোয়ার? একটা চতুর্ভুজ তখনই বর্গ হবে বা স্কোয়ার হবে কখন, যখন তার বাহু দৈর্ঘ্য, এক্স্যাক্টলি, যখন চারটি কোণ পরস্পর কি হবে, সমকোণ হবে। এটা প্রথম বৈশিষ্ট্য না স্যার, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বর্গের বাহু দৈর্ঘ্য সমান হবে। তার মানে একটা বর্গ হওয়ার জন্য দুইটা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার? প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাদের বাহুগুলো, অর্থাৎ চারটি বাহু সমান হবে বা সাইডস আর ইকুয়াল হবে, এবং সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কোণগুলো কি হবে, সমকোণ বা 90 ডিগ্রি হবে, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল হবে, দ্য অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল। তার মানে আমাদের দুইটা বৈশিষ্ট্য, এক হচ্ছে বাহু সমান হতে হবে, আরেক হচ্ছে আমাদের কোণগুলো কি হতে হবে, সমান হবে। তখনই তাদেরকে আমরা কি বলতে পারি, একটা বর্গ বা স্কয়ার বলতে পারি। ঠিক আছে, এই দুইটা বৈশিষ্ট্যের দিকেই আমরা তাকাবো, অন্য কোনো কিছু না। আচ্ছা, তাহলে আমরা যদি বর্গের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমরা কি করতে হবে? আসলে ক্ষেত্রফল বাহুগুণ বাহু স্কয়ার। আচ্ছা, এখন আমাকে কে বলতে পারবে, হ্যান্ড রেজ করবো অবশ্যই, আগে থেকে বলবে না, ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? কে বলতে পারবে? স্পর্শ হ্যান্ড রেজ করেছি, স্পর্শ একটু বলো তো। কোন আকৃতির চারদিকের যোগফল, কোন আকৃতির দৈর্ঘ্য প্রস্থের গুণফল। দৈর্ঘ্য প্রস্থের গুণফল। আচ্ছা ঠিক আছে, আমি রুহানকে একটু জিজ্ঞেস করি। রুহান, কি বলবো? ক্ষেত্রফল বলতে কি বুঝো? দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর সামিহা। স্যার দৈর্ঘ্য আর প্রস্থ একত্রে গুণ করে যে ফল পাওয়া যায় সেটাই ক্ষেত্রফল। আচ্ছা, ইলমি। জায়গা জুড়ে বস্তু যতটুকু জায়গাকে কি বলবো দখল করে থাকে বা হচ্ছে থাকে তাকে হচ্ছে ক্ষেত্রফল বলে। ধন্যবাদ স্যার। আসলে যতটুকু জায়গাতে আবদ্ধ করে থাকে। স্যার ক্ষেত্রফল পেরিমিটার না? না স্যার, ক্ষেত্রফল পেরিমিটার না, ক্ষেত্রফলের ইংলিশ হচ্ছে এরিয়া, এরিয়া অফ দ্য স্কয়ার। বর্গের ক্ষেত্রফল হচ্ছে এরিয়া। হ্যাঁ বলো স্যার। কোন নির্দিষ্ট সীমারেখার দ্বারা আবদ্ধ স্থানই হলো
ক্ষেত্র এবং ওই ক্ষেত্রে পরিমাপকেই তার ক্ষেত্রফল বলে। আচ্ছা, এক্স্যাক্টলি স্যার। আমি আসলে তোমাদের কাছ থেকে ধন্যবাদ। লাস্টের যে দুইটা সংজ্ঞা শুনলে, অর্থাৎ মামুন এবং ইলমি তোমাদের যেটা বললো, সেই জিনিসটা আমি চাচ্ছিলাম। আমরা যখন পড়াশোনা করি, গণিত স্পেশালি, তোমরা খেয়াল করবে, গণিত পড়াশোনা করার সময় আমরা দুইভাবে একটা জিনিসকে ব্যাখ্যা করতে শিখি। এক হচ্ছে আমরা অঙ্কের মাধ্যমে, আরেক হচ্ছে ওইটার আসলে মানেটা কি। দেখো, তোমরা যখন যারা শুরুতে বলছিলে যে স্যার দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলকে ক্ষেত্রফল বলে, দেখো এটা আসলে কি অঙ্কের মাধ্যমে প্রকাশ করা বা সূত্রের মাধ্যমে প্রকাশ করা। আমরা যখন অঙ্কটা করব, আমরা যখন আসলে ক্লাসেও পড়ব, আমি বা আরিফ স্যার বা মাহমুদ স্যার, আমাদের সবসময় একটা টার্গেট থাকবে কি, তোমরা সূত্রটা যেমন জানো তেমনি এর আসল মানেটা কি সেই মানেটাও তোমরা শিখো। যেমন ক্ষেত্রফলের আসল মানে হচ্ছে একটা বস্তু কি পরিমাণ জায়গা দখল করে আছে সেই ধারণাটাই আমাকে কি দিবে, ক্ষেত্রফল দিবে। তার মানে আমি যখন ক্ষেত্রফলের কথা বলবো তখন আমার মাথায় এই জিনিসটা সবসময় ক্যাচ করতে হবে। যেমন ধরো তোমাদের একটা উদাহরণ দিই, আমি যদি বলি রেড আপেল, তুমি মনে মনে কি তোমার চোখের সামনে একটা লাল কালারের একটা আপেল ভেসে ওঠে না, টকটকে লাল? জি কিন্তু স্যার। কিন্তু তোমরা চিন্তা করে দেখো জি তো, স্যার। আমাদের বাংলাদেশে কি টকটকে লাল আপেল পাওয়া যায়? খুব না একটা স্যার, পাওয়া যায় না। খুব এটা একটা হচ্ছে পাওয়া যায় না। পাওয়া যায় না। পাওয়া যায় না। কিন্তু তোমাদের মনে কি একটা সন্দেহ জাগে না, স্যার তাহলে কেন আমরা যখন চিন্তা করি টকটকে লাল আপেল চিন্তা হয়, কেন স্যার একটু একটু সবুজ, একটু 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 লাল, একটু সবুজ আপেল চিন্তা হয় না? কারণ স্যার আমরা যখন ছোটবেলায় পড়ি, আমরা তখন কি করি, আমাদের মনে করে দেখো তো, তোমাদের যারা যে ছোট ভাই বোনও আছে, ছোটবেলার বইতে সবসময় কি লাল টকটকে লাল কালারের একটা আপেল ছিল না, এ ফর অ্যাপেল, জি আমরা স্যার। সবাই এ ফর অ্যাপেল বলেছি। এই Yes, জন্য যখন আমরা জি স্যার। অ্যাপেলের কথা চিন্তা করি আমাদের রেড আপেল সবসময় চোখে ভাসে। তো আমরা যখন ম্যাথটা পড়বো, যখন কোনো একটা টার্ম শিখবো, এই টার্মটা আমাদের ঠিক এইভাবে মাথায় গেঁথতে হবে যে আমি যখন ক্ষেত্রফল বলবো তখন যাতে তোমার মাথায় আসে ক্ষেত্রফল মিন্স হচ্ছে ওই বস্তুটা কি পরিমাণ জায়গা দখল করছে। এরপর অঙ্ক যখন করতে যাব তখন তুমি সূত্র অ্যাপ্লাই করবে। ওকে, এরপর মাঝখানে আমি আরেকটা টার্ম শুনছিলাম স্যার, পেরিমিটার। পেরিমিটার ব্যাপারটা কি? পেরিমিটার ব্যাপার হচ্ছে যে ধরো কোনো একটা বস্তু, আমি যদি এই বস্তুর এখান থেকে একটা সুতা ধরি, সুতা ধরে এইভাবে 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 যাই, যে 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 এইভাবে আবার ব্যাক করে আসি, ধরো পুরোটা গায়ে গায়ে লেগে আছে, তখন যতটুকু জায়গা দখল করবে অর্থাৎ সুতাটার যে দৈর্ঘ্যটা হবে সেই দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের কি যে কোনো বস্তুর পেরিমিটার। ওকে, জি স্যার। তাহলে পেরিমিটার আমাদের বলতে কি বোঝায়? পেরিমিটার মানে হচ্ছে আমি একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে অপর বিন্দু আবার একই বিন্দুতে ফিরে আসার জন্য যতটুকু দৈর্ঘ্য পরিমাপ হবে সেটাই হচ্ছে আমাদের পেরিমিটার। পেরিমিটার। সার্কামফারেন্স। সার্কমফারেন্স না স্যার, সার্কমফারেন্স মানে হচ্ছে, তুমি কি ইংলিশ ভার্সনে? জি স্যার। ইংলিশ সার্কমফারেন্স এর মিন্স হচ্ছে পরিধি স্যার। সার্কমফারেন্স ইজ দ্য পেরিমিটার অফ এ সার্কেল। ওকে, তার মানে এটা হচ্ছে আপনার সার্কামফারেন্স অফ আ স্কোয়ার, ওয়ান কাইন্ড অফ কোয়াড্রিলেটারাল টাইপ অফ কিছু। ইয়া, বাট ইউজুয়ালি আমরা সার্কমফারেন্স বলি না, আমরা সার্কমফারেন্স না বলে ইংলিশের কোয়াড্রিলেটারের জন্য আমাদের পেরিমিটার টার্মটা ইউজ করা হয় স্যার। ওকে, এখন চলো আমরা যদি একটা ছোট্ট একটা ম্যাথ দেখি, তাহলে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, বর্গের ক্ষেত্রফল কত? খুবই ঝটপট করে আমাকে চ্যাটে পাঠিয়ে 25 মিটার স্যার। 25 মিটার। 25 বর্গ মিটার। 25 বর্গ মিটার। আচ্ছা তোমরা সবাই বলেই দিয়েছো, সো আমি আর 25 এখানে বর্গ মিটার স্যার। 25 বর্গ মিটার। এক্স্যাক্টলি স্যার। তো 25 যখন স্কোয়ার। উত্তর দিবে, উত্তর দেওয়ার সময় একটা, শোনো 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 শোনো, 25 বর্গ য- মিটার। যখন উত্তর দিবে, উত্তর দেওয়ার সময় একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে একক। আমরা অনেক সময় একক ব্যবহার করতে ভুলে যাই, একক ব্যবহার করতে ভুলে গেলে কিন্তু তোমাদের ক্যাট কলেজে অবশ্যই অবশ্যই 2 বার করে কেটে দিবে, আর কথা বলার পরে মিউট করে ফেলতে হবে স্যার। ওকে, এবার আসো আমরা একটু আয়তক্ষেত্র করব। বর্গের আরেকটা ভার্সন হচ্ছে আয়তক্ষেত্র। আসলে আয়তক্ষেত্র বর্গের থেকে কোথায় আলাদা আমরা একটু খেয়াল করে দেখি। দেখো, যখন আমরা আয়তক্ষেত্রের কথা বলবো, আয়তক্ষেত্রের ইংলিশটা কি? আয়তক্ষেত্রের ইংলিশ হচ্ছে রেক্টেঙ্গেল। তো রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমি দুইটা জিনিস মনে রাখবো, ঠিক বর্গের মতো। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান,
তার মানে অপোজিট সাইড আর ইকুয়ালস, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তার মানে এই বাহুটার দৈর্ঘ্য যদি এ হয়, এটা দৈর্ঘ্য এ আসবে। অপোজিট সাইডস আর ইকুয়াল, এটা দৈর্ঘ্য যদি বি হয়, এটা তারপরে দৈর্ঘ্য বিপরীতটাই বিয়ে হবে। বি হবে। এক্স্যাক্টলি। তাহলে প্রথম ক্যারেক্টারিস্টিক্স আর বৈশিষ্ট্য হচ্ছে আয়তক্ষেত্রের এইটা। ওকে মাইসারা, মাইসারা ইয়েস স্যার। কি হলো স্যার, মন খারাপ? না না স্যার। ক্লাস করতে ভালো লাগছে না? না স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে চলো। সো দেন আমরা কি করতে পারি, আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের কোণগুলো অবশ্যই সমকোণ হতে হবে, যেটা বর্গের একটা পার্ট ছিল। অর্থাৎ আর অ্যাঙ্গেল শুড বি রাইট অ্যাঙ্গেল। যারা ইংলিশ ভার্সনে আছো, যেহেতু আমি স্টার্ট করছি বাংলা দিয়ে, অনেক সময় যদি আমি ইংলিশ বলতে ভুলে যাই আমাকে প্লিজ একটু মনে করিয়ে দিও। ওকে, সো দেয়ার শুড বি টু ক্যারেক্টারিস্টিক্স, দুইটা বৈশিষ্ট্য থাকবে ঠিক বর্গের মতো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো পরস্পর angles are সমান। equal, opposite angles are equal, and সেকেন্ড বৈশিষ্ট্য, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দে শুড বি রাইট অ্যাঙ্গেল, অর তারা কি হবে, আমাদের 90 ডিগ্রি সমকোণ উৎপন্ন হবে। ওকে ওকে, এইবার আসো আমরা যদি ক্ষেত্রফলটা একটু দেখি। ক্ষেত্রফল কত হবে, ঠিক আগের মতোই আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ। So, দৈর্ঘ্য গুণ আগে প্রস্থ বর্গমূল। আমাদের কিন্তু দেখো চতুর্ভুজের ক্ষেত্রে সবসময় ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থই, যেটাই হোক না কেন আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ থেকে আমরা এটাকে অন্যভাবে লিখতে শিখি। আচ্ছা, তো এখানে আমরা আসলে কি বলছি, আমাদের এখানেও দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমাদের দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে আমাদের এখানে কি লিখতে পারি, এ গুণন AB। বি। ওকে আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে স্যার, যদি এখানে আপনাদের পেরিমিটার বের করতে বলা হয় তখন কি করব? কিছুই না স্যার, তুমি এখান থেকে একটা সুতা ধরো, সুতা ধরে এইভাবে এইভাবে যাও 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 এন যাও। তাহলে এটার দৈর্ঘ্য কত এ, এটার দৈর্ঘ্য কত বি, বি। এটার দৈর্ঘ্য কত বি, এটার দৈর্ঘ্য কত এ। তার মানে আমরা লিখতে পারি এ যোগ বি প্লাস বি যোগ প্লাস যোগ বি এ। যোগ এ। এ। আচ্ছা সরি, এটা হবে বি আর এটা হবে এ, সরি। তাহলে এ যোগ বি যোগ বি যোগ এ, অর্থাৎ আমি এভাবে লিখতে পারছি না, 2 গুণন এ প্লাস দুই বি, গুণন এ বি। প্লাস বি। তাই না স্যার? আমি এভাবে লিখতে পারছি না? টু বি হয় না? হ্যাঁ স্যার। 2a প্লাস 2b, কিন্তু দৈর্ঘ্য যোগ প্রস্থ। হ্যাঁ 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, অথবা 2 গুণন লেন্থ প্লাস ব্রেথ। ওকে, জি স্যার। তার মানে আমরা তো এইভাবে লিখতে পারি। আচ্ছা ঠিক জি আছে স্যার। স্যার। তাহলে এই কোশ্চেনটার ঝটপট উত্তর দিয়ে দাও তো। স্যার 20 বর্গমিটার। বর্গমিটার। 20 বর্গমিটার। বর্গমিটার। স্যার 20 মিটার। বর্গমিটার। 20 বর্গমিটার স্যার, 20 বর্গমিটার। স্যার ক্ষেত্রফল 20 20 বর্গমিটার। বর্গমিটার স্যার। এক্স্যাক্টলি 20 বর্গমিটার। অর্থাৎ আমাদের এখানে ক্ষেত্রফল কত হবে, আমাদের ক্ষেত্রফল হবে 20 বর্গমিটার। 20 বর্গমিটার। 20 বর্গমিটার। ঠিক আছে স্যার, চলো আমরা এবার একটু সামনে আগাই। এইবার আসো আমরা একটু রম্বস নিয়ে একটু আইডিয়া নিই। রম্বসের ব্যাপারটা কি? রম্বসের ব্যাপারটা হচ্ছে, যে চতুর্ভুজের আমার কি হবে, 4টি বাহু পরস্পর 4টি বাহু সমান, পরস্পর সমান হবে। কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, অর্থাৎ কোণগুলো কখনোই সমকোণ না। 4টি বাহুর Exactly. দৈর্ঘ্য সমান। 4 সাইডস আর কিন্তু- ইকুয়াল, কিন্তু এখানে যেটা আলাদা সেটা হচ্ছে কি, আমাদের কোণগুলো কখনোই কোণগুলো সমকোণ নয়। নয়। অর্থাৎ আমাদের অ্যাঙ্গেলস আর নট রাইট অ্যাঙ্গেল। একটু তাকিয়ে দেখো, আমাদের এখানে কিন্তু সমকোণ কোণগুলো না। কখনোই সমকোণ জি না। স্যার, এগুলো একটাও সমকোণ হবে না। এখানে সমকোণ কিন্তু হবে না। হবে না। আচ্ছা, জি স্যার, হবে তার না। মানে এখানে হবেই আমাদের না। কি, হবেই না। Exact. এই শেষ 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 কথা শেষ। ওকে, তো এখন তার মানে আমাদের কি হবে, আমরা যখন রম্বস কখন বুঝবো, রম্বসের সাথে বর্গের একটা সম্পর্ক আছে তাই না? বর্গতেও কিন্তু আমাদের কি ছিল, 4টা বাহু বা 4 সাইডসটা ইকুয়াল ছিল। জি স্যার, জি স্যার। আর কিন্তু বর্গতে একটা জিনিস ছিল, কি ছিল, বর্গটা কি ছিল, 90 ডিগ্রি ছিল, কিন্তু রম্বসটা কি 90 ডিগ্রি? না না, স্যার, না, স্যার। রম্বস 90 ডিগ্রি হবে না। আচ্ছা, এখন আসো রম্বসের আসলে ক্ষেত্রফল বের করবা কি করে। আমি ক্ষেত্রফলের সূত্র দেখানোর আগে তোমাদের একটা কথা বলি, খেয়াল করে দেখো তো,
একটু মিউট করতে হবে মাহি, যারাই আছে একটু মিউট করে রাখতে হবে, কথা বলা শেষ মিউট করে ফেলবো। এখানে দেখো তো আমি যদি আঁকি, এই যে এখানে একটু খেয়াল করে দেখো, আমি বলতে পারি এটা একটা ত্রিভুজ, বলতে পারি না? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই পাশে একটা ত্রিভুজ। আচ্ছা, ঠিক স্যার তেমনি একটা ভাবে সমস্যা হয়েছে। বলো স্যার। স্যার রম্বসের ক্ষেত্রফলটা যদি আরেকবার দিতেন না খুব ভালো হতো। আমি আর একটু পরে দেখাচ্ছি, আবার ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছি, একটু আমাদের সাথে থাকো, আচ্ছা। দেখবো যে আমি ওকে। তার মানে দেখো তো এখানে লাল কালি দিয়ে আমি একটা ত্রিভুজ এঁকেছি, সবুজ কালি দিয়ে একটা ত্রিভুজ এঁকেছি, তাই না? ইয়েস আচ্ছা, জি স্যার। তাহলে আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই, আমি যদি বলি আমি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করে দিলেও আমাদের কি হয়ে যাচ্ছে, রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে, তাই না? পাচ্ছি না স্যার? আচ্ছা, তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল জি কিন্তু স্যার। এইভাবে বের করতে পারি। এখন কেউ একজন জি বলতে স্যার। পারো স্যার এখানে টোটাল 4টা ত্রিভুজ আছে, আমি কি 4টা ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করি তাহলে, এবং সেগুলো যদি যোগ করে দেই তাহলে কি হবে? হ্যাঁ স্যার, হবে। হবে, এভাবে আমি সমস্যা নেই স্যার। বের করতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে আমি এভাবেও বের করতে পারি। এখন স্যার ধরেন আমি শুধু রম্বস দিয়ে বের করতে চাচ্ছি, তখন কি করে বের করব? রম্বসের জন্য ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের কর্ণদ্বয়ের গুণফলের সমান। এখন স্যার কর্ণ বলতে আসলে কি বোঝায় আমি সেটা একটু বলি। কর্ণর ইংলিশ হচ্ছে ডায়াগোনাল। তো একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজের বা একটা কোয়াড্রিলেটারের একটা বিন্দু থেকে, একটা শীর্ষবিন্দু থেকে অপোজিট শীর্ষবিন্দু পর্যন্ত যেই রেখাটা আঁকা হয় সেটাই হচ্ছে আমাদের কি, কর্ণ অর ডায়াগোনাল। ওকে, the line which is drawn from the one point to the opposite point is called the diagonal. তাহলে দেখো এখানে কয়টা ডায়াগোনাল আছে? দুইটা। চারটা। দুইটা ডায়াগোনাল। জি যে স্যার। কোনো একটা কোয়াড্রিলেটারালে বা চতুর্ভুজে দুইটা। কয়টা ডায়াগোনাল থাকবে? দুইটা ডায়াগোনাল থাকবে। ওকে, দুই। দুইটা ডায়াগোনাল থাকবে। এখন আসো রম্বসের ক্ষেত্রফলটা আমরা কি করে লিখতে পারি? আমরা বলতে পারি রম্বসের ক্ষেত্রফল হাফ হচ্ছে গুণ হাফ কর্ণদ্বয়ের ইনটু গুণফল। এই কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ এরিয়া অফ রম্বস ইজ ইকুয়াল টু হাফ ইনটু প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনাল। ঠিক আছে, তার মানে আমরা ডায়াগোনালটার প্রোডাক্ট করলে অথবা কর্ণদ্বয়ের গুণফল করলে আমরা কি পেয়ে যাচ্ছি, রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। আমি কি বুঝাতে পেরেছি? জি জি স্যার। স্যার। ধন্যবাদ স্যার। ও ধন্যবাদ স্যার, চলো আমরা আবার সামনে অগ্রসর হই। তাহলে এখানে ছোট্ট একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি? একটি রম্বসের দুটির কর্ণের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, তাহলে রম্বসের ক্ষেত্রফলটা কত? 240 বর্গমিটার। 240 বর্গমিটার। স্যার 120 বর্গমিটার। স্যার প্রথমে যারা 120 বলেছে বর্গমিটার। ভুল বলেছে, এক্স্যাক্টলি ভাইয়া 120 240 বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার। 120 বর্গ সেন্টিমিটার। আর হাফ দ্বারা গুণ 20 করতে বর্গ হবে না? সেন্টিমিটার। হাফ দ্বারা গুণ করতে ভুলে গিয়েছো তো, হাফ ইনটু স্যার 120 বর্গ সেন্টিমিটার। এক্স্যাক্টলি। তাহলে তুমি যদি এখানে কাটাকাটি করো তাহলে কত হয়? 12। তাহলে 120 বর্গমিটার। বর্গ 120 সেন্টিমিটার, সেন্টিমিটার। নট মিটার। 120 বর্গ সেন্টিমিটার। এক্স্যাক্টলি 120 বর্গ। জি স্যার। ঠিক আছে, ওকে, মনে থাকবে সবার। জি স্যার। চলো এবার আমরা একটু সামনে অগ্রসর হই আর একটু দেখি। আচ্ছা, এখন আমরা একটা রম্বসের ক্ষেত্রফল আসলে, এবার আসলে আমরা একটু সামান্তরিক নিয়ে কথা বলি। সামান্তরিক কি? একটা সামান্তরিক হচ্ছে আয়তক্ষেত্রের মোটামুটি কাছাকাছি। সামান্তরিকের জন্য আমাদের দুইটা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যটা কি? প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের বিপরীত বাহুগুলো কি হবে? সমান ও সমান্তরাল হবে। তার মানে আমাদের অপোজিট সাইডস আর ইকুয়াল এন্ড প্যারালাল। তাহলে অপোজিট সাইডসটা কি হবে? ইকুয়াল এবং প্যারালাল হবে। এটা হচ্ছে আমাদের প্রথম বৈশিষ্ট্য। এবং সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কোণগুলো সমকোণ নয়, অর্থাৎ আমাদের অ্যাঙ্গেলস আর নট রাইট অ্যাঙ্গেল। তার মানে আমাদের সামান্তরিকের কি হতে হবে? কোণগুলো সমকোণ হবে না, কিন্তু আমাদের বিপরীত বাহুগুলো কি হবে? পরস্পর সমান হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি। তার মানে এটা যদি বি হয়, অপোজিট সাইডটাও বি হবে। এটা যদি এ হয়, অপোজিট সাইডটাও এ হবে। জি এবং স্যার। আমি কি করতে পারি? যেহেতু তাদের কোণগুলো কি হবে না? সমান হবে না। ওকে, ইয়েস
তো এখন এইটার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ক্ষেত্রফলেরটা একটু আলাদা। কেন আলাদা স্যার? কারণ রম্বসের ক্ষেত্রে তোমার কি ছিল, রম্বসের ক্ষেত্রে দুইটা বাহু সমান ছিল, তার মানে সবগুলো আমার এখানে যে ত্রিভুজ গঠন করত অর্থাৎ ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতো সবগুলো সমান ছিল। এখানে একটু সমস্যা হচ্ছে যে আমাদের বাহুগুলো দৈর্ঘ্য সমান না। যেহেতু বাহুগুলো দৈর্ঘ্য সমান না, আমরা এটাকে সেম সূত্র দ্বারা করতে পারবো না। কিন্তু আমাকে কে বলতে পারবে ট্রায়াঙ্গেলের সূত্রটা কি? ভূমিগুণ উচ্চতা। ভূমিগুণ ভূমিগুণ উচ্চতা ভাগ 2 ভাগ দুই। ভূমিগুণ উচ্চতা ভাগ 2 ভূমিগুণ উচ্চতা ভূমিগুণ উচ্চতা ভাগ 2 এটা ভূমিগুণ উচ্চতা ভাগ আমার কথা একটু শোনো। একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অর হাফ ইন্টু বেস ইন্টু হাইট, রাইট স্যার? হাফ ইন্টু বেস ইন্টু হাইট অর হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখন প্রশ্ন হচ্ছে, জানো তোমরা অনেকেই জানো না যে উচ্চতা কি। আমাকে ইয়াসা জামান একটু বলো তো স্যার, উচ্চতা মানে কি? ইয়াসা, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু বলো তো উচ্চতা মানে কি? উচ্চতা বলতে তুমি কি বুঝো? যেরকম রেড আপেল বলতে তোমার কাছে লাল আপেল মনে হয়, উচ্চতা মানে কি মনে হয়? উচ্চতা মানে হচ্ছে কোনো কিছুর লম্বা বা হচ্ছে কোনো কিছুর লম্বাই বোঝায় অ্যাকচুয়ালি উচ্চতা কোনো মানে। কিছু লম্বা বোঝায়। ওকে, পার্শিয়ালি কারেক্ট। আমি দিয়া দত্তর কাছে যাই। দিয়া দত্ত, তোমার কাছে কি মনে হয় উচ্চতা বলতে? স্যার কোনো কিছুর মাপ বা লম্বা। কোনো কিছুর মাপ বা লম্বা। আচ্ছা, হ্যাঁ, যেটা যেটা মনে হয়, এখানে রাইট রং ব্যাপার নেই। ফাতেমা, তোমার কাছে কি মনে হয়? হোয়াট ডু মিন বাই হাইট? আনমিউট করতে হবে আগে স্যার, আনমিউট করতে হবে। তুমি মিউট করা, আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার। কোনো কিছুর উচ্চতাকে মানে উচ্চতা হলো যেমন বোঝায় এটা যে লম্বাটা এখানে বোঝানো হচ্ছে, এটা কোন চতুর্ভুজে এটা লম্বাটা বোঝানো হচ্ছে। আচ্ছা, লম্বাটা বুঝতে, আচ্ছা ওকে। ঠিক আছে স্যার, তোমরা আসলে কারেক্ট, বাট আর একটু কারেক্ট হতে হবে। আচ্ছা ধরো স্যার এই যে এখানে একটা আমি বলতে পারি? হ্যাঁ স্যার বলো। স্যার এই চিত্রে দেখা যাচ্ছে এ এবং ডি এর পরিমাণকে এটার উচ্চতা বলে। আচ্ছা স্যার আমি বলবো the perpendicular line started from the vertex of any quadrilateral is called height. এমনটা ছিল না সংজ্ঞাটা? আচ্ছা, এরকম তোমাকে কনফিডেন্ট হতে হবে স্যার। যদি আমাকে জিজ্ঞেস করো যে সংজ্ঞাটা এরকম কিনা, তাহলে তো হবে না স্যার। আমি আসলে একটু বুঝি, তোমাদের একটু ছোট্ট করে একটু ভিজুয়ালাইজ করে দিই ব্যাপারটা। দেখো, তোমরা যেটা বলছো স্যার, লম্বাটাকেই বলা হয় বাংলা ভাষা, একদম খুবই সিম্পল ভাবে মনে রাখছো। সবসময় সংজ্ঞা মুখস্থ করবে না, সংজ্ঞা ভিজুয়ালাইজ করার ট্রাই করবে স্যার। আদারওয়াইজ তুমি যখন মেমোরাইজ করবে তোমার মাথায় আসলে থাকবে না। যেমন আমি এক্ষেত্রে একটু আসি। এই যে একটা চতুর্ভুজ আমার সামনে একটা চতুর্ভুজ দিয়ে দিয়েছে, যেটাকে আমরা সামান্তরিক অর প্যারালোগ্রাম বলছি। এই চতুর্ভুজের লম্বাটা কি হবে বা লম্ব দূরত্ব কি হবে? এটা লম্বাটা কি এ হবে? নো স্যার। নো না। স্যার, নো স্যার, কেন No, এটার নো স্যার। স্যার। কেন এটার লম্বাটা এ হবে না? কারণ স্যার এ তো স্যার একটা বাহু। ঠিক আছে, আরে, ও তাহলে হচ্ছে height। তাহলে এটা আসো, এটা বললাম বি, এটা বললাম এ। এবার স্যার কি স্যার পার্থক্য? এবার কেন আরে কেন কেন ডান পাশের ছবিটায় এ লম্ব, বাম পাশের ছবিটায় লম্ব না? স্যার বিকজ স্যার যে এখান থেকে ব্র্যাকেটটা দিয়ে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটা হাইট বা এটা না, আমি তো কিছু বলিনি। আমি জাস্ট বলেছি যে এখানে যেমন দেওয়া আছে, তাহলে চল আমি ব্র্যাকেটটা মুছে দিই। এখানে যেমন দেওয়া আছে একটা একটা প্যারালোগ্রাম এঁকেছে, দেন এটার বাম পাশে এ লিখেছে, স্যার উপরে ওটা B। তো একটা লম্ব হয় আর এটা তো লম্ব হচ্ছে না। এক্স্যাক্টলি, এই উত্তরটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। একটা কথা জি স্যার। মাথায় রাখবে, উচ্চতা কি হতে হবে? উচ্চতা সবসময় লম্ব হতে হবে। লম্ব ছাড়া উচ্চতা হবে না। তার মানে উচ্চতার হওয়ার জন্য সবচেয়ে ছোট আনসার হচ্ছে স্যার পারপেন্ডিকুলার ডিস্টেন্স অর লম্ব দূরত্ব হচ্ছে উচ্চতা।
যে কোনো দুই বাহুর ভিতরে লম্ব দূরত্বই হচ্ছে তাদের উচ্চতা। যে কোনো দুই বাহুর ভিতরে the perpendicular distance of two sides is the height. আমরা বুঝতে পেরেছি স্যার। ডান পাশের ছবিটাতে কেন এটা লম্ব দূরত্ব উচ্চতা হবে, কারণ এটা আগে থেকেই লম্ব আছে। বাম পাশের ছবিটাতে কেন হবে না, কারণ এটা লম্ব না। আমরা নতুন করে একটা লম্ব আঁকলাম যেটাকে লিখছি এইচ। আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। থাকবে স্যার। এরপর থেকে যদি কেউ জিজ্ঞেস করে লম্ব বলতে তুমি কি উচ্চতা বলতে কি বুঝো, তুমি কি উত্তর দিবে? লম্ব। লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। উচ্চতা মানে কি? উচ্চতা মানে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব। or perpendicular distance. Sir, clear? Clear, sir? Yes, sir. ওকে, তার মানে আমরা একটু শর্ট নোট লিখে রাখবো। শর্ট নোট লিখতে হবে, কিন্তু ক্লাসে না লিখলে তো হবে না, লিখতে হবে। কি লিখবা? লিখো যে উচ্চতা মানে হচ্ছে লম্ব দূরত্ব। হাইট ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। হ্যাঁ, সবচেয়ে ছোট করে এইভাবে মনে রাখবা, তাহলে মনে থাকবে স্যার। কিন্তু তুমি যদি যে তাফিমুল যে জিনিসটাতে প্রবলেম হচ্ছিল, তাফিমুল অনেক বিশাল একটা সংজ্ঞা পড়েছে, যার কারণে ওর মনে পড়ছিল না। তো এইভাবে দরকারই নেই, আমরা জাস্ট ভিজুয়ালাইজ করা ট্রাই করবো। ওকে, এবার আসো আমরা এখানে যদি ক্ষেত্রফল বের করতে চাই, কি করে ক্ষেত্রফল বের করব? আমরা ত্রিভুজের সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করব। ধরো আমি যদি বলি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, তাহলে একটু ডিপ করি। সবাই একটু মিউট করে ফেলি স্যার, অনেকে আনমিউট করা, সাউন্ড আসছে। আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে তোমাকে কি বলবে? তুমি বলবে যে স্যার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, বা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে লিখো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, তার মানে আমি এখানে কি লিখতে পারছি? আমি লিখতে পারছি যে ভূমি গুণন উচ্চতা। তাই তো স্যার, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাই না? আচ্ছা, জি স্যার। এখন জি আমি যদি স্যার। জি ত্রিভুজের স্যার। এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হয়, তাহলে স্যার। উপরে উপরে দাঁড়াও, হ্যাঁ বলো স্যার। স্যার এইটা কি ক্লাস স্যার আমি তোমার কোশ্চেনটা বুঝতে পারিনি, আবার বলবে? স্যার এটা এই ক্লাসটা কি 7-8 না না, এটা স্যার, ক্লাস এই ক্লাসটা 6 এর জন্য। কেন, তোমার তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4 এ? 4 এর জন্য না স্যার, এটা হচ্ছে যে আমাদের 6 এর জন্য। এই জন্য তোমার কাছে অনেক কঠিন মনে হওয়ার কথা। বুঝতে পেরেছো? আমাদের 4 এর ফ্রি ক্লাসে তুমি জয়েন করো স্যার। ওকে, এখন দেখো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, উপরে যে রেটটা আঁকলাম সেটারও কি হবে? সেটারও হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হবে না স্যার? তাই তো? এই যে এই ত্রিভুজটারও হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তার মানে এখানে কয়টা ত্রিভুজ আছে? দুইটা। তার মানে কি আমি 2 দ্বারা এটাকে গুণ করলেই হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে 2 দ্বারা যদি গুণ করতে হয়, তাহলে আমাদের কি হচ্ছে? 2 দ্বারা গুণ করলে আমরা জাস্ট কাটাকাটি করে ফেলবো। তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? ভূমি গুণন উচ্চতা, তাই না স্যার? জি স্যার। এই Yes, যে sir. দেখো এখানে আমি লিখে রেখেছি, সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি গুণন উচ্চতা। তোমরা কি বুঝতে পেরেছো কি করে এটা ভূমি গুণন জি উচ্চতা হলো? স্যার। জি স্যার। ভূমি গুণ উচ্চতা। সবাই কি বুঝতে পেরেছো কি করে ভূমি গুণন উচ্চতা হলো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই যে দেখো এখানে বলেছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 8 মিটার, বর্গমিটার। 16 না 32 base into height, so it should be 32 বর্গমিটার। এক্স্যাক্টলি। আচ্ছা, এইবার আসো আমরা আরেকটা টার্ম পড়বো, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম, যেটা এইবার আমাদের শেষ ছবি। তো ট্রাপিজিয়ামে আসলে আমরা কি পড়া যায়? ট্রাপিজিয়াম মানে কি স্যার? ট্রাপিজিয়ামে আসলে আমাদের কয়টা বাহু থাকবে? আমাদের বাহু 4টাই থাকবে, কিন্তু সমস্যা হচ্ছে এই বাহুগুলো, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে 2টা বাহু সমান্তরাল থাকবে আর বাকি 2টা সমান্তরাল থাকবে না। জি স্যার। যেমন আয়তক্ষেত্র এবং সামান্তরিকের ক্ষেত্রে কি ছিল? 4টা বাহুই বিপরীত বাহুগুলো সমান্তরাল ছিল।
এখানে হচ্ছে এখানে হচ্ছে দ্বিতীয় বাহু পরস্পর সমান্তরাল, দ্যাট মিনস টু সাইডস আর প্যারালাল উইথ ইচ আদার, বাট দে উইল নট বি ইকুয়াল অ্যান্ড আদার সাইড উইল নট বি প্যারালাল। তার মানে দুইটা বাহু সমান্তরাল হবে, বাকিগুলো সমান্তরাল হবে না এবং সমানও হবে না। ওকে, ইয়েস এখন আমরা যদি একটা সামান্তরিককে ভাঙি, দেখো কি কি পাওয়া যায়। একটা ত্রিভুজ পাওয়া যায় এই পাশে একটা ত্রিভুজ পাওয়া যায়, আর এই পাশে একটা আয়তক্ষেত্র পাওয়া যায়, তাই না? তাই না স্যার? জি স্যার। তাহলে একটা ট্রাপিজিয়ামে আসলে কি কি আছে? দুইটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ। একটা হচ্ছে আমাদের চতুর্ভুজ আয়তক্ষেত্র, ঠিক আছে? দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে আয়তক্ষেত্র। মামুন একটু মিউট করে রাখতে হবে, তোমার বাসায় কথা বলছে যে আমি মিউট করছি, তুমি আনমিউট করে ফেলছো বারবার। ওকে, এখন আসো আমরা আসলে ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা বলি। যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তার মানে এ কোয়াড্রিলেটারাল হুজ এ পেয়ার অফ আর্মস আর প্যারালাল টু ইচ আদার। তার মানে যে একটা চতুর্ভুজের যখন এক এক জোড়া, তার মানে দুইটা বাহু সমান্তরাল থাকবে, অথবা আমাদের টু সাইডস আর প্যারালাল উইথ ইচ আদার, তখনই আমরা তাদের কি বলছি? ট্রাপিজিয়াম বলছি, অন্য কোনো বৈশিষ্ট্য এর সাথে নেই। আচ্ছা, এবার আসো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা একটু আলাদা স্যার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা ঠিক আমরা একটু আগে যেরকম সামান্তরিকের ক্ষেত্রে বের করলাম, ঠিক একই রকম, কিন্তু এখানে তোমাকে যে জিনিসটা করা লাগবে, এখানে যেহেতু বাহু দুইটা সমান না, এই যে বাহু দুটা, এটা হচ্ছে তাদের কি ভূমি। তার মানে তুমি কি করবা? এই ভূমি দুইটার আসলে কি বের করবা আগে? এখানে সূত্রটা আমি তো তোমাদের ভেঙে ভেঙে শিখাই। সূত্রটা হচ্ছে এখানে ভূমি গুণন সমান্তরাল বাহু দুটির শোনো 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 এখানে ভূমি গুণন উচ্চতা শেষ। স্যার ভূমি গুণন উচ্চতা, কিন্তু স্যার আমার মায়েসারা মনে মনে প্রশ্ন করলো যে স্যার এখানে তো ভূমি দুইটা, আমি কোনটা নিব? স্যার যেহেতু দুইটা, আমরা কি করব? অ্যাভারেজ নিয়ে নিব। অ্যাভারেজ মানে কি? গড় নিয়ে নিব। তাহলে গড় নেওয়ার ক্ষেত্রে সূত্র কি? গড় নেওয়ার ক্ষেত্রে সূত্র হচ্ছে ভূমি 1 যোগ ভূমি 2 ডিভাইডেড বাই 2, তাই না? গড় তো এভাবেই করে, দুইটা বাহুর যোগফল ডিভাইড বাই 2 গুণন উচ্চতা। এটাই হচ্ছে ট্রাপিজিয়ামের সূত্র স্যার। তোমরা এইটাই লিখতে পারো, তোমরা এটি মুখস্থ করবা। তোমরা যদি মানে আমি পরে মেনটা আমি দেখিয়ে দিব যে আসলে লিখে কি করে, যেটা মামুন একটু আগে বলতে নিয়েছিল আমি থামিয়ে দিয়েছি। কেন থামিয়ে দিয়েছি স্যার? সবসময় একইভাবে মুখস্থ করবা। তুমি যদি এক একটার জন্য এক একভাবে মুখস্থ করো, তখন দেখবে তুমি পরীক্ষা হলে ভুলে গিয়েছো, কারণ এক বছরে তুমি অনেক কিছু পড়বা। তো আমাদের সবসময় ব্যাপারগুলো সোজা করতে হবে, আমাদের জীবনকে কঠিন করে ফেলা যাবে না। আমাদের সবসময় সেম ভাবে আগাতে হবে, যাতে আমরা আসলে মাথায় থাকেন। তাহলে কি ভূমি গুণ উচ্চতা শেষ। কি করে ভূমি হলো? এখানে যেহেতু ভূমি দুইটা, আমি ভূমি দুইটার গড় বের করব। আচ্ছা, তাহলে আসলে লিখে কি করে? আসলে কি করে লিখে ট্রাপিজিয়াম? ট্রাপিজিয়ামের যখন লিখে তখন লিখে হাফ গুণন সমান্তরাল বাহুর যোগফল। এখন সমান্তরাল বাহুর যোগফলটাই কিন্তু আমাদের আসলে ভূমি, তাই না? এই হচ্ছে একটা সমান্তরাল বাহু, এই হচ্ছে একটা সমান্তরাল বাহু। তার মানে আমরা যেটা লিখেছিলাম হাফ, হাফ তো আমরা লিখিনি, আমরা লিখেছিলাম হচ্ছে যে b1 প্লাস b2। তাহলে দেখো b1 এবং b2 এই দুইটাই কিন্তু ভূমি, যেখানে এটা বলছে যে সমান্তরাল বাহুর যোগফল ভাগ ইন্টু 2 করার ভাগ 2 করা একই কথা, গুণন হচ্ছে উচ্চতা। তাহলে বুঝতে পেরেছো যে এটা আমাদের সাথে কি করে সম্পর্ক হলো? কি করে তুমি এইভাবে বড় করে না মুখস্থ করেও ছোট করে মুখস্থ করে এটা মনে রাখতে পারো? ক্লিয়ার ইয়েস ক্লিয়ার 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 ওকে ওকে ওকে। ইয়েস স্যার। চলো ইয়েস আমি এই সূত্রটাতে আর যাব না। এবার আমি আমাদের ঠিক সেই আগের কোশ্চেনটাতে ব্যাক করব। তোমরা এই কোশ্চেনটা এবার আমরা একটু সলভ করব। তোমরা বাংলা এবং ইংলিশ ভার্সন যে যেই ভার্সন আছো, কোশ্চেনটা একটু আরেকবার পড়ো। আমাদের ক্লাস প্রায় শেষ স্যার, তো তোমরা ঝটপট কোশ্চেনটা পড়ে ফেলো। পড়া শেষ সবার? আচ্ছা, এইবার যেহেতু তোমাদের পড়া শেষ, তো তোমরা কি করবে? এখানে ছোট্টভাবে কি চেয়েছে? বলেছে যে তুমি রাস্তার ক্ষেত্রফল বের করো, তাই না? আচ্ছা,
এই কোশ্চেনটা আমাদের ক্যাট কলেজে এসেছিল স্যার, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রাস্তার ক্ষেত্রফল মানে কি? আমি একটা ছবি এঁকে দেখাই তোমাদের। ধরো this one, let's draw with something. এই চিত্রটা আসলে কিসের চিত্র? স্যার বর্গ, রাস্তার আয়তক্ষেত্র, সামান্তরিক? স্যার না না, এটা কি? আয়ত আয়ত। তাহলে আয়তের ক্ষেত্রফল বের করার সূত্র কি ছিল? আয়তের একটা চিত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রস্থ তাহলে চলো আমরা একটা দৈর্ঘ্য গুণ প্রস্থ করি। এখন এটা দৈর্ঘ্য কত আর প্রস্থ কত? 3 মিটার এবং 3 মিটার এইটা হচ্ছে 3 মিটার, স্যার তাই না? দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ প্রস্থ 3 3 মিটার। তাহলে দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য হচ্ছে এতটুকু। এতটুকু কত? এই যে এইটার সমান। তার মানে কত? 50, আর প্রস্থ হচ্ছে 3 মিটার। তাহলে আমরা কত বলতে পারি? 150 মিটার। গুণ 3, তাই না? তাহলে কত আসে? 150 150 150 বর্গ মিটার বর্গ মিটার, স্কোয়ার মিটার, 150 স্কোয়ার মিটার। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার, এটা তো আমরা করলাম। এইবার একটা কাজ করি, এবার এই পাশেটা দেখি। তাহলে এইটার দৈর্ঘ্য এবং এটাও কি একটা, এটা কি পড়ছে? আয়তক্ষেত্র না? ইয়েস স্যার। তাহলে এইটার দৈর্ঘ্য প্রস্থ কত হবে? 240 বর্গ মিটার। না, আমি দৈর্ঘ্য প্রস্থ বলেছি, আমি তো ক্ষেত্রফল বলিনি। দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ 240 মিটার দৈর্ঘ্য হবে। 2 মিটার, প্রস্থ 80 মিটার। হ্যাঁ, এটা হচ্ছে 3 মিটার, মিটার প্রস্থ আর 80 মিটার। এটা হচ্ছে 80 মিটার। তার মানে আমি কি লিখতে পারছি? 80 গুণন 3। তাহলে কত আসছে? 240 বর্গ মিটার। বর্গ মিটার। এখন 240 বর্গ হচ্ছে এই দুইটা যোগ করলে কি হয়ে যাচ্ছে ইয়েস স্যার রাস্তার স্যার। ক্ষেত্রফল? স্যার আই নো দ্য আনসার 390 মিটার। 390 হবে না বর্গ মিটার স্যার, এটা হবে না কারণ এটা স্যার একজন বলেছে এটা হবে না, কেন হবে না স্যার? স্যার কারণ হচ্ছে এটার মাঝখানে যে দুইটা রোড একটা জায়গায় একসাথে মানে আটকে গেছে, মানে দুইটা এক জায়গায় একটা সেম এরিয়া আছে, ওইটার আগে এরিয়া বের করা লাগবে। ওইটার এরিয়া হবে 12, দেন হচ্ছে ওই 12টা হচ্ছে এটার সাথে মাইনাস করলে অ্যান্সার বের হয়ে যাবে 378। আচ্ছা, ও কি বলছে এটা আমি একটু এক্সপ্লেন করি। তোমরা যখন একটু খেয়াল করে দেখো, তুমি যখন এই অংশটুকু নিচ্ছিলে তখন তোমার একটু খেয়াল করে দেখো যে তোমার এই পার্টটুকু তখন তুমি একবার কাউন্ট করেছিলে, তাই না? সরি, এই পার্টটুকু তখন তুমি একবার কাউন্ট করেছিলে, তাই না? এরপর তুমি যখন আবার এই অংশটুকু নিলে তখন কি তোমার এই মিডলের পার্টটুকু আবার কাউন্ট করলে না? তার মানে তুমি যেই মাঝখানে জায়গাটা কয়বার কাউন্ট করলে? তার মাঝখানে জায়গাটা কয়বার কাউন্ট করলে? 2 বার না? খেয়াল করেছো? তার খেয়াল করেছো এই মাঝখানে জায়গাটা কয়বার কাউন্ট করলে? 2 বার না? তাহলে 2 বার কি নিলে হবে? 2 বার তো নিলে হবে না। তার মানে আমরা যে এই দুইটাকে যোগ করব, যোগ করি চলো, তাহলে কত হয়? গুণ কেন হলো? 9। কি কেন হলো? 3 গুণ কেন হলো? 390 সাথে 3 গুণ কেন হলো? কারণ এই যে এইটা হচ্ছে তোমার প্রস্থ, দেখো এটা তো 3 মিটার, আর এতটুকু হচ্ছে 80 মিটার, আর এই ক্ষেত্রে এইটা দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, আর এতটুকু হচ্ছে 50 মিটার। এই জন্য দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়েছে। এইবার তোমাদের একটা জিনিস দেখাই, এই যে আমি বলছিলাম যে স্যার মাঝখানের অংশটুকু, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, ক্লাস শেষ ক্লাস শেষ ক্লাস শেষ ক্লাস শেষ স্যার, একটু খেয়াল করো। এই যে মাঝখানের অংশটুকুর ক্ষেত্রফল কত হবে? এখানে খেয়াল করে দেখো যে দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে তোমার 3, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 3। তার মানে 3 গুণন 3 করলে কত হয়? 9। আমরা কত বিয়োগ করব? 9 বিয়োগ দিলেই হয়ে যাবে। 3, 1, 8। তার মানে কত হবে? 381 বর্গ মিটার ক্লিয়ার স্যার? জি স্যার। তাহলে এখানে মেন পয়েন্ট হচ্ছে কনসেপ্ট। তার মানে এই যে রাস্তা থেকে তুমি 2 বার ক্ষেত্রফল বের করতে পারবে না। তাহলে তুমি যদি এই অঙ্কটা পারো তাহলেই ক্যাট কলেজে ভর্তি পরীক্ষায় তোমার পাস মার্ক শিওর হয়ে গেল। জি স্যার। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সবাইকে অঙ্কটা যদি এরপর অন্য কেউ কোথাও করতে দেয়
তোমরা অনেকেই হয়তো এখানে ভর্তি হবে, অনেকেই হবে না, বাট কোথাও করতে দেয়, এটা কি পারবে সবসময়? Yes, sir. মনে থাকবে তো আমার কথা? Yes, sir. জি স্যার এটাই ভাই Yes, বলতে sir. বলেছি, আজকে আমি 2 বার মিস Yes, করবো। sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার, আহনাফ, আমি বুঝতে পেরেছি। জিজ্ঞেস করতেছে ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? তাফিমুল? স্যার আমাদের ক্লাস 6 এর বইয়ের এক জিওমেট্রি চ্যাপ্টারের ফার্স্ট অঙ্কটা ছিল এটা। ভেরি গুড, এটা অনেক ইম্পর্টেন্ট একটা math। আহ, এই হচ্ছে আমাদের টোটাল আইডিয়া স্যার। আমি এখন জাস্ট একটা সামারি টেনে দিই। আমরা আজকে একটা কি কি পড়লাম? আমরা পড়লাম বর্গ। বর্গ দেখতে কেমন হবে? বাহু 4টা সমান এবং 90 ডিগ্রি। রম্বস কেমন হবে? বাহু 4টা সমান কিন্তু 90 ডিগ্রি হবে না। আয়ত কেমন হবে? আয়তর বাহু সমান হবে না, কিন্তু সমান্তরাল হবে ও 90 ডিগ্রি হবে। সামান্তরিক কি হবে? বাহু সমান্তরাল হবে, বিপরীত বাহু কিন্তু 90 ডিগ্রি হবে না। তাহলে দেখো, রম্বস এবং সামান্তরিকের ভিতর একটা একই রকম একটা ব্যাপার আছে, সেটা কি? তারা দুইজনই 90 ডিগ্রি না, ঠিক আছে? আয়তক্ষেত্র এবং বর্গের ভিতরে দুইজনই তারা 90 ডিগ্রি। বর্গ এবং রম্বসের ভিতরে বাহু দুইটাই সমান। আয়তক্ষেত্র এবং সামান্তরিকের ভিতরে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এই হচ্ছে তাদের ভিতর। তোমরা যখন এইভাবে তুমি তাকাবে ছবিগুলোতে, আশা করি তোমাদের পার্থক্যগুলো খুবই সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের জন্য আমাদের অ্যাকচুয়ালি ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। এর আগে আমি 2টা কোশ্চেন নিব। জুনায়েদ বলো। স্যার জুনায়েদ, হ্যাঁ স্যার। স্যার আপনি কি বলেছেন আমি কারেন্ট না থাকে আমি ক্লাসটা জয়েন করতে পারিনি, কালকের পরীক্ষা কখন হবে? কালকে পরীক্ষা না স্যার, এখনো বলিনি। আমি এটা জানাচ্ছি স্যার, কালকে পরীক্ষা কখন হবে। সো আমি এটা জানানোর আগে, আর তোমাদের, হ্যাঁ ওয়েলকাম স্যার। আর হচ্ছে যে আরেকজন হ্যান্ড রেজ করেছিল, ওকে আচ্ছা। স্যার এখানে ট্র্যাপাজিয়াম নাই কেন? ও, কালকে ট্রাপিজিয়ামের সাথে মানে একই রকম না বলে ট্রাপিজিয়ামটা রাখিনি। 4টা আসলে অলমোস্ট তাদের ভিতর সিমিলারিটিস আছে, এই জন্য। আচ্ছা, এবার আমি একটা কোশ্চেন করি তোমার। হ্যাঁ বলো। স্যার কালকে কখন পরীক্ষা হবে বললেন? হ্যাঁ স্যার, আমি এটা জানিয়ে দিচ্ছি, শেষে জানাই, ক্লাসের শেষে জানাই। ওকে ওকে। তো এখন তোমাদের আজকে টপিক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমি তোমাদের এখন 2টা কাজ করতে বলবো। এক হচ্ছে যে আমি এখন একটা স্যার আহ, একটা সমস্যা শোনো 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 শোনো, শোনো। ছিল। কি কি বলো, কি ছিল? তাই আমি বুঝতে পারিনি তোমার কথাটা, আবার বলো স্যার, আবার বলো তোমার প্রবলেমটা। আচ্ছা, কালকের পরীক্ষার ব্যাপারে তোমরা একটু জানতে চেয়েছিলে। পরীক্ষাটা আসলে কালকে হবে, কালকে সকাল 10টায় হবে। 10টার সময় তোমাদের গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা হবে। পরীক্ষা একবারই দিতে পারবে। তো তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়েছিলে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের কি হবে, পরীক্ষার গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার স্যার? ওকে স্যার। ও, স্যার পরীক্ষা তোমরা যে যে ক্লাসে ছিলে সেই ক্লাস রিলেটেড যে পরীক্ষা ছিল সেটা। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো না স্যার। স্যার এই পরীক্ষাটা কি সব বই নিয়েই মানে সব ক্লাস পঞ্চম শ্রেণী সব বই নিয়ে হবে, 6টা বই নিয়ে? কয়টা বই নিয়ে হবে কিনা? হ্যাঁ, না স্যার, তোমাদের হচ্ছে যে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। 50 আচ্ছা নম্বরের একটা পরীক্ষা থাকবে, সময় হচ্ছে 40 মিনিট। স্যার ওকে, এটা কি করে পরীক্ষা দেবো? অনলাইনের মাধ্যমে তাই না? হ্যাঁ এটা অনলাইনে মাধ্যমে। তোমার কাছে স্যার একটা লিঙ্ক এটা আসবে, এটি তুমি কখন অনুষ্ঠিত হবে? এটা কালকে সকাল 10টায় অনুষ্ঠিত হবে স্যার। আচ্ছা তোমরা একটু আচ্ছা গ্রুপে খেয়াল রেখো, গ্রুপে দেখবা যে একটা মেসেজ দিয়ে দিবে তোমাদের মিস, এবং তোমরা জাস্ট লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের কাছে বিভিন্ন কোশ্চেন আসবে, তোমাদের নাম জানতে চাওয়া হবে, ফোন নাম্বার জানতে চাওয়া হবে, দিতে থাকবে, এবং ওইভাবে তোমরা আসলে সলভ করতে থাকবে। এখন তোমাদের শোনো 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 শোনো, এখন তোমাদের একটা পরীক্ষা হবে। তো পরীক্ষাটার লিঙ্ক আমি তোমাদের চ্যাটে দিচ্ছি। চ্যাটে তোমরা ক্লিক করবে, দিয়ে পরীক্ষাটা দিবে। বাট পরীক্ষাটায় যাওয়ার স্যার আগে আমি অনুরোধ করবো, তোমরা তোমাদের প্যারেন্টসকে একটু ডাকবে। আমি এখন একটা স্যার প্যারেন্টস সেশন, কারণ তোমাদের ক্লাসের সংখ্যা এবং সবকিছু আমাকে জানাতে হবে। তো তোমরা তোমার প্যারেন্টসকে জানো, এই ফাঁকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তোমাদের প্যারেন্টস এসে আমার কথা শুনুক, পরীক্ষাটা দিয়ে ফেলো। আসসালামু আলাইকুম স্যার। বলো। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এখন ক্লাস 7-এ উঠবো।
হ্যাঁ স্যার, এই পরীক্ষাটা কখন হবে? এই পরীক্ষাটা কালকে সকাল 10টায় হবে স্যার। স্যার কয়টি পরীক্ষা কি হবে হবে? স্যার কালকে সকাল 10টার সময় পরীক্ষা হবে। পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। তোমাদের বই থেকে বেসিক কিছু কোশ্চেন থাকবে এবং পরীক্ষা হবে 40 মিনিটের। পরীক্ষা গুগল ফর্মের মাধ্যমে হবে। তোমরা কোথায় লিঙ্কটা পাবে? তোমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছো পরীক্ষার জন্য, সেই গ্রুপেই তোমাদের সবকিছু ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ওকে স্যার, আমি বলেছিলাম যে তোমরা একটু তোমাদের বাসায় বাবা অথবা মাকে একটু ডাক দিবে। তোমাদের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, আমি কিছু প্রশ্ন নিব এবং তোমাদের কোর্সটা আসলে আমাদের কোর্স সম্পর্কে একটু জানাবো। একটু ঝটপট ডাক দিয়ে নিয়ে আসো, আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলি। স্যার আমার পাশে স্যার হ্যাঁ, একই মোবাইল থেকে 2 জন পরীক্ষা দিতে পারবে? একই মোবাইল থেকে 2জন একটু আগে পরে দিতে হবে স্যার, একই সাথে দিতে পারবে না। অর্থাৎ একজন আগে দিবে, একজন পরে। সবাই যদি রেডি থাকো, আমি তোমাদের শোনো, আমি তোমাদের প্যারেন্ট সেশনটা শেষ করি। শেষ করার পর আমি লিঙ্কটা দিয়ে দিব, তখন তোমরা পরীক্ষায় জয়েন করে ফেলো। আমার মনে হচ্ছে সেটা করলে তোমাদের জন্য ভালো হবে। তো পরীক্ষা কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে? আমি তারপরও চলো, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি স্যার, এখন 5 পর তো অবশ্যই পরীক্ষাটা দিয়ে দিবেন। আচ্ছা, তো অভিভাবক পর্বতে অ্যাকচুয়ালি আশা করি তোমাদের প্যারেন্টসরা তোমাদের পাশে আছে। তো আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আব্দুল আজিজ, আমি এক্স ক্যাডেট কুমিল্লা ক্যাডেট কলেজের। তো আমি মেইনলি আসলে লব্ধিতে কোর্স প্ল্যান গুলো করে থাকি। ম্যাথ ক্লাসটা আমি মাঝে মধ্যে নিই এবং আমাদের আরো 2জন টিচার আছে, আরিফ স্যার এবং ওনারাই মেইনলি ম্যাথ ক্লাসটা নিবেন। তো আমি আসলে আপনাদের একটু দেখেছিলাম যে ওদের কোর্সের সম্পর্কে একটু আইডিয়া দিতে, যেহেতু বাচ্চারা আসলে ওরা ওদের ক্লাসটুকু করেছে, বাট কোর্সের সম্পর্কে ওদের তো ওইভাবে আইডিয়াটা নেই, যে জিনিসটা হচ্ছে আপনাদের জানা দরকার বা হয়তো আপনারা ডিসিশন নেবেন। তো মেইনলি খুবই সিম্পল ভাবে যদি বলি, আমাদের সপ্তাহে 4টা দিন ক্লাস হবে। ক্লাসের সময় হচ্ছে 7:30 থেকে 9:30 পর্যন্ত। 1 ঘন্টা করে ক্লাস হবে, 2টা বিষয়ের উপর ক্লাস হবে। এবং আমাদের আসলে মাসের ক্ষেত্রে 4টা পরীক্ষা হবে, বা 4টা পরীক্ষা শুরুর দিকে না, প্রথম দিকে আমরা কি করি, আমরা পাক্ষিক পরীক্ষা নিই এবং মাসিক পরীক্ষা নিই, অর্থাৎ মাসে 2টা পরীক্ষা হয়। দেন যখন ওদের পড়াটুকু একটু মোটামুটি কাভার হয়ে যায়, তখন আমরা আসলে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা চলে যাই। এবং শুরুর দিকে পরীক্ষাগুলো 300 মার্কের থাকে না, শুরুর দিকে হয়তো 100 অথবা 150 মার্কের থাকে। দেন ওদের যখন মোটামুটি বইগুলো শেষ হয়ে যায়, অর্থাৎ অগাস্ট সেপ্টেম্বরের দিকে, আমরা তখন 300 মার্কের পরীক্ষায় চলে যাই। যেহেতু আপনারা একটু অবগত যে ক্যাট কলেজে ভর্তি পরীক্ষাগুলো আসলে 300 মার্কের হয়ে থাকে। এখন ক্লাসের যদি আমি একটু ফিচার সম্পর্কে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ওদের যে ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলোর রেকর্ডিং সবসময় অ্যাভেলেবল থাকবে। যদি আমরা প্রিফার করি আসলে ওরা লাইভ ক্লাসে জয়েন করুক, কারণ জয়েন করলে আসলে ওদের আগ্রহটা যেমন বাড়ে, ঠিক তেমনি ভাবে ওরা ইনস্ট্যান্ট কোশ্চেন করতে পারে। বাট দেওয়া থাকে লাইভ ক্লাসগুলো, কারণ অনেক সময় যেহেতু অনলাইন ক্লাস, নেটওয়ার্কের একটা ইস্যু কম বেশি বাংলাদেশে হয়েই যায়। বর্ষাকাল সিজন গুলোতে হয়তো বৃষ্টি থাকলে অনেক সময় প্রবলেম তৈরি হয়, বা ওদের অনেক সময় আপনারা বাইরে থাকলে এই প্রবলেমটা তৈরি হয়। সো রেকর্ডিংটা দেওয়া থাকবে। এছাড়া আমাদের যেসব নোটস গুলো আছে, নোটস গুলো আমরা প্রোভাইড করতে থাকবো। তো এই নোটগুলো আসলে বছরের বিভিন্ন সময় যাবে, ওরা যখন যে টপিকটা করবে, সেই টপিকটা আমাদের মনে হয় যে এটাতে নোট দেওয়া উচিত, সেটা আমরা দিব। আর সবসময় আমাদের টার্গেট থাকে হচ্ছে বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করানো, যাতে একটা আইডিয়া পায়। যদিও বইটা পরিবর্তন হয়েছে, এখন এই বছরের বইটা আমরা কিছুটা দেখেছি, এখনো কনফার্ম হতে পারিনি। তো বইটা জানুয়ারি মাসে আসলে আসলে একটু বুঝতে পারবো যে আসলে 2022 সালের বইটাতে গভর্নমেন্ট ব্যাক করেছে, না গত বছরের বইটাকে আরেকটু রিফর্ম করেছে। তো এর উপর আসলে ভিত্তি করে কত সালের প্রশ্ন আমরা পড়াবো, সেটা অনেকটা নির্ভর করে। এখন আমাদের যদি টোটাল আইডিয়া কোচিং সম্পর্কে একটু বলি, দেখেন বাইরে অনেক মানে আপনারা অনেক কোচিং এর সাথে পরিচিত, মোটামুটি অনলাইনে অনেকেই পড়াচ্ছে, অফলাইনে অনেকেই পড়াচ্ছে। সো ভালো খারাপ যাচাই করাটা অভিভাবকের দিক থেকে একটু ডিফিকাল্ট হয়েই যায়, যে আমি আসলে কার কাছে আমার বাচ্চাকে দিব। কারণ সবসময়ই একটা সবচেয়ে বড় পয়েন্ট হয়ে যায় কি, যে আপনার বাচ্চার স্বপ্ন 1 বছরের জন্যই। আমি যদি সেই স্বপ্নের দায়িত্ব নিয়ে আমি যদি খারাপ পড়াই, অগাস্ট বা সেপ্টেম্বরে এসে আপনি তখন ডিসিশন নিতে পারবেন না যে না ঠিক আছে আমি অন্য কোথাও দিয়ে দিলাম, আমার তো আসলে আমার বাচ্চার জীবনটা নষ্ট হয়ে গেল। তো এই জন্য শুরুর ডিসিশনটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি সবসময় যেহেতু আমি নিজে এক্স ক্যাডেট, আমি আসলে অনেক বছর ধরে পড়াচ্ছি। ইভেন আমি এখন আসলে দেশেও নেই, আমি দেশের বাইরে থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো আমার সবসময় অভিভাবকের প্রতি খুবই সিম্পল সাজেশন থাকে যে আপনারা ডিটেলসে জানেন কোনটা ভালো কোনটা খারাপ, এই জিনিসগুলো জেনে আপনাদের কাছে যেটা মনে হয় যে না ঠিক আছে আমার বাচ্চার জন্য এটা রাইট, সেই ডিসিশনটাই নেন।
এটাই আমি সবসময় সবাইকে বলি যে এটাই রাইট ডিসিশন হওয়া উচিত। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন যে স্যার আপনাদের এখানে কেন দিব, আমি খুবই সিম্পল ভাবে বলবো যে ক্যাডেট কলেজে যখন আপনারা শুরু থেকে চিন্তা করেন আমি আমার বাচ্চাকে পড়াবো, সবাই প্রথমেই বলে যে আপনার বাচ্চাকে তো অনেক কিছু পড়াতে হবে, আপনার বাচ্চা 6-এ পড়ে, 7-এর বই পড়াতে হবে, 8-এর বই পড়াতে হবে, 9-এর বেসিক দেওয়া লাগবে, তাহলে যে আপনার বাচ্চা ক্যাডেট কলেজে চান্স পাবে। আসলে এই ধারণাটা হচ্ছে যে আমি যখন পরীক্ষা দিয়েছি সেই সময়ের জন্য কিছুটা ঠিক ছিল। আমি পরীক্ষা দিয়েছি 2009 সালে, এখন 2025 সাল, অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আসলে গদ বাঁধা সবকিছু পড়া কখনোই আমরা প্রয়োজন মনে করি না। আমাদের কাছে সবসময় একটা ব্যাপার হচ্ছে যে আমাদের বইটা কি করে চেঞ্জ হচ্ছে এবং বইয়ের সাথে সাথে আসলে আমরা ওইভাবে আগাবো। যেমন অনেকেই এই কাজটা করে যে যেমন গাইডগুলো যদি আপনি একটু খেয়াল করে দেখবেন যে গাইডগুলো কখন পাবলিকেশন হয়, গাইডগুলো আসলে নর্মালি নভেম্বরের ভিতরে বা ডিসেম্বরের ভিতরে, অনলি নভেম্বরের ভিতরে ওদের আসলে গাইডগুলোর মোটামুটি ড্রাফটিং হয়ে যায়। এখন গভর্নমেন্ট যদি এই বছর জানুয়ারি মাসে আসলে বইটা আমূল পরিবর্তন করে ফেলে, তখন আসলে গাইডগুলো আসলে খুব বেশি চেঞ্জ করতে চায় না। সেম কাজটা অনেকেই করে যে নোটস চেঞ্জ করতে চায় না, বাট আমরা এই জায়গায় একটু ভিন্ন। আমার কথা হচ্ছে যে আমি 10টা নোটের জায়গায় দরকার হলে 5টা নোট দিব, কিন্তু যদি বই চেঞ্জ হয় আমার নতুন বইয়ে ধারাতে থাকতে হবে। কারণ এটা খুব ইম্পর্টেন্ট যে আমি লিমিটেড পড়া পড়াবো। আমাদের বাচ্চারা আসলে এখন আমার মনে হয় যে এত প্রেশার নেওয়ার জন্য আসলে উচিত না, কারণ ওদের স্কুলের প্রেশার থাকে, আনুষঙ্গিক অনেক বেশি প্রেশার থাকে। তো আমি সবকিছু পড়িয়ে পরীক্ষা হলে যাওয়াটা আসলে ওদের জন্য যুক্তিযুক্ত না। ওদের জন্য ওইটাই পড়ানো উচিত যে জিনিসটা ওদের জন্য সবচেয়ে বেশি দরকার, এবং আমরা ওই ধারাতে একটু বিশ্বাসী যে আমরা গদবাঁধা পড়াতে চাই না। তো এই জায়গায় হয়তো বা আপনার ক্ষেত্রে একটু ডিফারেন্স আসবে। আর সার্ভিসের জায়গা থেকে আমরা একটু চেষ্টা করি যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমরা মানে আমরা আসলে ম্যানেজমেন্ট প্যানেলে, নট অনলি টিচার, ম্যানেজমেন্ট প্যানেলে যেহেতু আমরা সবাই এক্স ক্যাডেট, তো আমাদের একটা সবসময় চেষ্টা থাকে যে আমরা যেইভাবে যে জিনিসগুলো নিজেরা যেইভাবে চান্স পেয়েছি, নিজেরা যেইভাবে আসলে চিন্তা করতে শিখি, বা ক্যাড কলেজ আমাদের যে জিনিসগুলো শিখিয়েছে যে একটা সলিড ভালো একটা সার্ভিস দেওয়া, আমরা আসলে ওই দিকেই বেশি ফোকাস করার চেষ্টা করি। এই জন্য আমাদের মানে সব টিচার প্যানেল গুলো খুবই হাই কোয়ালিটি রাখার চেষ্টা করেছি। তো এছাড়া আসলে যদি আমি একটু শর্টে বাকি কিছু বলে দিই, যে আপনাদের মেইনলি আসলে ক্যাট কলেজে 2টা সাবজেক্টের প্রতি 100 থাকবে, সেটা হচ্ছে ইংরেজি এবং গণিত 100 করে, দেন বাংলা 60 মার্ক, সাধারণ জ্ঞানে 40 মার্ক। এই ধারাটাই মূলত এখন পর্যন্ত এই বছরও এই ধারাতেই পরীক্ষা হবে। আচ্ছা, আর নর্মালি আমাদের এই অ্যাপগুলো লাগে, সেটা আসলে আপনারা যখন ভর্তি হন আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে, ওরিয়েন্টেশন ক্লাস আসলে ডিটেলস বলে দেওয়া হবে, আমি এখানে খুব বেশি যাচ্ছি না। যে জিনিসগুলো আপনাদের আসলে জানা উচিত, আমরা আসলে প্ল্যানটা কি করে করি। নর্মালি আসলে আমাদের ধারণাটা থাকে হচ্ছে জানুয়ারি থেকে জুলাইয়ের ভিতরে ওদের মেনলি নতুন বই এবং পুরাতন বইয়ের যে বোর্ড কারিকুলামের যে বইগুলো, মানে যে টোটাল কারিকুলামটা আছে, কারিকুলামের অ্যাটলিস্ট 70-80% আসলে শেষ করে ফেলা। আমাদের টার্গেট থাকে হচ্ছে অগাস্টের ভিতরে আসলে, অগাস্ট বা সেপ্টেম্বরের ভিতরে একদম 100% শেষ করে ফেলা। তো এর সাথে সাথে আমরা যে কাজটা আসলে করব, আমরা প্রতিনিয়তই জিকে একটা বড় পার্ট থাকে, তার মানে জিকে তো অনেক বেশি মুখস্থ করা লাগে। তো আমরা ট্রাই করবো হচ্ছে শুরু থেকে জিকে অল্প অল্প করে দিতে, কিন্তু জিকে যত নোটস গুলো আছে আমরা ধীরে ধীরে দেওয়ার ট্রাই করব। ইংলিশ গ্রামার এবং বাংলা ব্যাকরণ এই 2টা পার্টও আসলে মুখস্থ বেশি থাকে। তো আমাদের মেইন টার্গেট থাকে হচ্ছে যে অগাস্টের আগে যত বেশি একটু প্রেশারটা দেওয়া যায়, কারণ অগাস্টের পরে মেইনলি স্কুলের প্রোগ্রামটা, স্কুলে আসলে একটু প্রেশার শুরু হয়ে যায়, সবকিছু মিলিয়ে আসলে তখন ওরা ওই সময়টা দিতে পারে না। তো আমাদের মেন টার্গেট থাকে হচ্ছে যে আউট বাইরে যেই সব আছে, বইয়ের যেই টপিক গুলো আছে সেগুলো জুলাইয়ের ভিতর মোটামুটি অ্যাটলিস্ট একটা গুছিয়ে নিয়ে এসে ফেলাম। এরপর আমরা অগাস্টে যদি ওদের সবকিছু শেষ হয়ে যায়, তাহলে আমরা মোটামুটি বিগত বছরের প্রস্তুতি চলে যাব। আর যেই পার্টগুলো বাকি থাকবে ওই পার্টগুলোতে আসলে আমরা রিভিশনে যাব, এবং সেই সাথে আমাদের যেসব কিছু স্পেশাল নোটস গুলো আছে নোটস গুলো আমরা শেষ করব। আমাদের মোটামুটি একটা আইডিয়া থাকে যে আমরা সেপ্টেম্বরের ভিতর যাতে এই জিনিসগুলো শেষ করতে পারি, অনেক সময় নভেম্বরের ফার্স্ট হাফ পর্যন্ত চলে যায়। এরপর আমাদের মেইনলি থাকে হচ্ছে মডেল টেস্টের পারপাস। যারাই আমাদের কোর্সে ভর্তি হবে ওরা 10টা করে মডেল টেস্ট পাবে, যেটা 300 মার্কের। এবং আহ ওই মডেল টেস্টে আসলে ধরেন ওদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে আমি 300 মার্কের পরীক্ষাগুলো কি করে দিব, কারণ স্কুলে আসলে ওরা তো 300 মার্কের পরীক্ষার সাথে পরিচিত না। তখনই আসলে ওদের প্ল্যানিং গুলো হয়ে যায় যে আমরা পরীক্ষা কি করে দেওয়া উচিত, কোন কোন দিকে আমাদের ফোকাস থাকা উচিত। তো আমি একটু পরে প্রশ্ন নিব। এবার যদি ফি এর ব্যাপারে আপনাদের অনেক সময় একটু প্রশ্ন থাকে, আমি ফিটা একটু বলে দিই। ইংলিশ ভার্সনের জন্য আমাদের ফিটা একটু বেশি, তার স্বভাবতই কারণ হচ্ছে যে আমাদের ইংলিশ ভার্সনের টিচারের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা লাগে। যেহেতু ওদের ইংলিশের টার্মগুলো যাতে ভালোভাবে আসলে ওইভাবে যাতে পড়তে করতে পারে, যে জিনিসগুলো আমরা চাই না যে হ্যাঁ ঠিক আছে যে কোনো টিচার দিয়ে যাতে না হোক।
সেক্ষেত্রে ওদের ফিটা আসলে 3,500 টাকা হবে এবং ভর্তি ফি হবে 2,000। অর্থাৎ আপনারা যখন ভর্তি হতে যাবেন তখন আপনাদের 5,500 টাকা পেমেন্ট করা লাগবে। বাট ডিসেম্বরের 31 তারিখের ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফি এর কিছু একটা ছাড় আছে। হোপফুলি আপনারা আসলে যোগাযোগ করলে যদি ডিসেম্বরের ভিতর ভর্তি করেন সেক্ষেত্রে ভর্তি ফির কিছু একটা ছাড় দেওয়া হবে আপনাদের জন্য। অ্যান্ড বাংলা ভার্সনের জন্য পেমেন্ট হচ্ছে মাসিক ফি 3,000 টাকা এবং ভর্তি ফি 2,000 টাকা। অর্থাৎ শুরুর মাসে আপনাকে প্রথমে 5,000 দেওয়া লাগবে, এর পরবর্তী মাস থেকে আপনি 3,000 করে দিবেন। এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করতে পারেন যাদেরই মনে হয় যে আসলে আমি ওদের ভর্তি করাবো। আমাকে যদি জিজ্ঞেস করেন আমার পার্সোনাল সাজেশন থাকবে হচ্ছে যে যেহেতু ডিসেম্বরে একটা অফার আছে, তো আগে ভর্তি করানোটাই বেটার। এবং যদি আপনারা আসলে ডিসিশন নিয়ে থাকেন যে আসলে ক্যাট কলেজে আমি ভর্তি করাবো, তো যত আগে থেকে শুরু করবেন এতটাই ভালো ওদের জন্য। কারণ আপনি দেখা যাচ্ছে যে অনেকে আমি দেখি প্যারেন্টসকে জানুয়ারি মাসে 10 তারিখ বা 15 তারিখে এসে বলে যে স্যার আমি এখন ভর্তি করাবো। আসলে 15 দিনই ওর জন্য লস, কারণ শুরু থেকেই শুরু করা উচিত। এবং প্রথম ক্লাস থেকে যখন যে বাচ্চারা আসলে যারা আমরা সবসময় দেখেছি যারা চান্স পায় তারা শুরু থেকে একবারে খুব সিরিয়াস থাকে বলেই চান্স পায়। ভালো খারাপ প্রথমে হয়তো একটু খারাপ থাকে, আস্তে আস্তে ভালো হয়ে যায়, কিন্তু যারা আসলে জি মিডল স্যার, থেকে জি স্যার। ডিফিকাল্ট হয়ে যায়। তো এই ছিল টোটাল কোর্স সম্পর্কে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় আমাকে করতে পারেন। আর আমি একটু বলে দিই, আমি অলরেডি চ্যাটে বাচ্চারা তোমরা যারা পরীক্ষা দিবা আমি অলরেডি পরীক্ষা স্পট টেস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করলে পরীক্ষা দিতে পারো। এখন স্যার আর ম্যাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন অথবা আনমিউট করে নিজে থেকেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো প্রশ্ন, আসলে ভর্তি করাতেই হবে এমন না, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরাও ওইভাবে সুযোগ দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনি কি কোচিং সেন্টারে স্যার আমি পরীক্ষা দিয়েছি। আচ্ছা, হ্যাঁ স্যার, যারা পরীক্ষা দিয়েছে একটু বলা দরকার নেই, আমরা একটু প্যারেন্টসকে একটু সুযোগ দিব, কারণ অভিভাবকের প্রশ্ন থাকতে পারে। কারণ আসলে আমরা শুধু এই চিন্তাটা কখনোই করতে চাই না যে আমরা একজন কোচিং সেন্টার, এটাও সত্য, ঠিক তেমনি ভাবে আমি একজন এক্স ক্যাড, এটাও সত্য। তো দায়বদ্ধতা থেকেই যায়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি চাচ্ছিলাম যেমন আজকে আমার মেয়ে তো হচ্ছে ইংলিশ ভার্সনে পড়ে, আমি ঢাকা উত্তরা থেকে বলছি, আর মাইনর থেকে যে স্কুলে পড়ে। তো এখন হচ্ছে যে আপনাদের যে মানে পড়ানোর যে সিস্টেমটা আজকে যেটা মানে ডেমো ক্লাসটা হলো তো অনেকটাই ও বুঝতে পারে নাই, কারণ ও তো ইংলিশ ভার্সনের, ওদের পড়ানোর সিস্টেম একটা আর আপনাদের ওদের জন্য আরেকটা ডেমো ক্লাস যদি হয় তাহলে দেখা যায় যে আমাদের চিন্তা ভাবনা করতে ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু মাথায় রাখবো। ইউজুয়ালি আমরা আসলে নর্মালি ইংলিশ ভার্সনটা আমরা যখন ক্লাস হয় ইংলিশ ভার্সন বাংলা ভার্সন সবসময় আমরা আলাদাই নিই। বাট যেহেতু আজকে ইংলিশ ভার্সনে অনেকে জয়েন করেছে এবং আমাদের কাছে ওই আজ ইনফরমেশন ছিল না, কোশ্চেন করেছেন সে কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারেনি, তো আবার দেখা যায় আপনার অনেক কথাগুলো যেভাবে আপনি বুঝাইছেন সেভাবে ওর মানে হয় না, আর ওদের ক্লাস টিচাররা তো সেভাবে ওদেরকে বোঝায় না, এই কারণে দেখা যায় যে ও হয়তো বা বুঝতে পারে নাই আর কি। যাই হোক, তো একটা দেখা যায় যে ইংলিশ ভার্সনের বাচ্চাদেরকে যদি আলাদা করে একটা ক্লাস নেওয়া হয়, একটা ডেমো ক্লাস নিলেই দেখা যায় যে আমরা আর কি চিন্তা করতে সুবিধা হবে এই আর কি। আচ্ছা ঠিক আছে মিস, আমি এটা মাথায় রাখলাম। আমি ইংলিশ ভার্সনের জন্য অবভিয়াসলি একটু রিকোয়েস্ট করবো একটা ক্লাস দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। ওয়ালাইকুম আসসালাম। Thank এরপর you. যদি কারো হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি, স্যার ওয়ালাইকুম আপনাদের আসসালাম। ইংলিশ এবং বাংলা জিকে এটার কি কোনো আলাদা ক্লাস হবে, ফ্রি ক্লাস? না না, ফ্রি ক্লাস আসলে ওগুলোর প্রতি আর হবে না। আমরা মেইনলি আসলে ধরেন গত পরশু দিন 3 দিন আগে একটা ইংলিশের উপর ক্লাস হয়েছে, তো আজকে ম্যাথের প্রতি ক্লাস হলো। আমাদের মনে হচ্ছে যে এই দুইটাই আপনারা যদি কোনো কারণে মিস করে থাকেন, আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সেক্ষেত্রে আসলে ক্লাসগুলোর রেকর্ডিংটা আপনাদের দিয়ে দেওয়া হবে, তো আপনারা তখন দেখতেও পারেন চাইলে। আচ্ছা স্যার, আপনাদের কি অফলাইনে কোনো ক্লাস আছে, কোচিং আছে ইয়েতে কুমিল্লাতে? না, আমাদের অফলাইনে কুমিল্লাতে নেই miss। আমাদের অফলাইনে একটা শাখা আছে সেটা হচ্ছে চিটাগাঙে। আচ্ছা আচ্ছা, স্যার ঠিক আছে। রেকন কোচিং সেন্টারে কি আপনি ক্লাস নিতেন স্যার? এখন কোচিং সেন্টার জি আমি নিতাম। আমি হচ্ছে যে এটা তো 2024 শেষ, আমি হচ্ছে 23-22 পর্যন্ত আমি নিয়েছি, 22-ও আমি নিয়েছি। এরপর আমি আসলে মুভ করে ফেলি, আর এখন তো আসলে বাংলাদেশি ছেড়ে দিয়েছি, তো আর ওভাবে নেওয়া হয় না। বাট আমাদের কোশ্চেন মোস্টলি সেমই থাকে। এখন এর আসলে আরিফ স্যার, মেনলি আমাদের আরিফ স্যার, মাহবুব স্যার, ফাহিম স্যার, ওনারাই কোশ্চেন প্যানেলে থাকেন। তো এখনের যে কোশ্চেনটা যায় আমাদের প্রায় সিমিলার কোশ্চেন, ওদের পড়ানোর উপর ভিত্তি করে। শেষের দিকে তো কোশ্চেন একবারেই সেম যায়, বাট শুরুর দিকে আসলে প্রায় সিমিলার কোশ্চেন যায়, ওদের পড়ানো কতটুকু সিলেবাস হয়েছে তার উপর ভিত্তি করে।
এটা কি রেকর্ডনেরই শাখা না এটা হ্যাঁ, আমরা রেকনেরই পার্ট, মানে আমাদের টিচার, আমাদের যে হায়ার প্যানেলের টিচাররা আছে তারা মোস্টলি রেকন, এবং এখানে দুইটাই একই সেম, আপনারা যাদের চিনেন, আইফ স্যার, ফাইন স্যার, মাহবুব স্যার। আপনাদের চট্টগ্রামের ইয়াটা কোথায়, অ্যাড্রেসটা কোথায়? আমাদের চট্টগ্রামে হচ্ছে, এটা হচ্ছে স্যানমারের পাশে জিএসসির মোড়ে। আপনি যদি একটু আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন, নক দিলে আসলে আপনাকে ডিটেলস অ্যাড্রেসটা আসলে দিয়ে দেওয়া হবে। আপনারা যারা চট্টগ্রামে আছেন অবভিয়াসলি আমাদের অফলাইনে আসতে পারেন, আর যারা একটু দূরে আছেন আমাদের অনলাইনের সাথে যুক্ত হতে পারেন। তো আর যদি কোনো কোশ্চেন না থাকে, কারণ আপনাদের এখানে অনেক রাত, আমি ভুল না করলে প্রায় 9:30 বেজে গিয়েছে, তো শীতকাল, তো অলরেডি রাত আসলে ছোট, যদি কোনো কোশ্চেন থাকে আমরা আগাতে পারি, আর যদি না থাকে আসলে আমি শেষ করে দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের সিলেটে কি কোনো শাখা আছে? না না, আমাদের এখানে কোনো শাখা নেই, আমরা আসলে অনলাইনে, আপনাদের হয়তো যদি যুক্ত হতে চান তাহলে অনলাইনে হতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি এটা একটু বুঝতে পারছি যে আসলে অনলাইন এবং অফলাইন নিয়ে সবসময় একটা দ্বিধা থেকেই যায়। অনলাইনের আসলে কিছু অসুবিধা সবসময় থাকে, আমি বলবো না যে অসুবিধা নেই। যেমন এটা একটা বড় অসুবিধা হচ্ছে যে অফলাইনে সামনাসামনি স্টুডেন্টকে দেখলে যেইভাবে আসলে ট্রিট করা যায়, যেভাবে বকা দেওয়া যায় আসলে, বা প্রেশার ক্রিয়েট করা যায়, অনলাইনে একটু ডিফিকাল্ট। আবার অন্যভাবে দেখলে ধরেন, যেমন আমার অনলাইনে যে টিচারগুলো যুক্ত আছে, যেমন ফাহিম স্যার এখন রেকন আসলে ক্লাস নিতে পারেন না, তো ফাহিম স্যার ঢাকায় চলে গিয়েছেন, বাট ফাহিম স্যার এখানে আসলে ক্লাস নিচ্ছেন। তো মাহবুব স্যার তো আছেন, আমাদের যেমন ইন্ডিয়া থেকে একটা মিস যুক্ত হচ্ছেন, তো আমাদের সিলেট থেকে একজন আছেন, ঢাকা থেকে আছেন, আমি দেশের বাইরে থেকে যুক্ত হচ্ছি। তো এই জিনিসটা আসলে অনলাইনে পসিবল। তো অনলাইনের ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে টিচারের কোয়ালিটিটা আমি অনেক ভালো, আপনাদের সার্ভিসটা দেওয়া যায়, যেটা আসলে অফলাইনে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এটা হচ্ছে অনলাইনের একটা বড় একটা সুবিধা। এখন অনলাইনের ক্ষেত্রে যখন আপনি আপনার বাচ্চাকে পড়াবেন, সেক্ষেত্রে আসলে আপনাদেরও একটা সাপোর্টের প্রয়োজন হয়েই পড়ে, কারণ আপনারা যদি ওই কনসার্নটা একটু না দেখান, বা আপনারা যদি একটু রেগুলারিটি ওদের সাথে একটু না বসেন, বা একটু দেখেন যে কি পড়ছে না পড়ছে, তখন আসলে ওদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমরা সাজেস্ট করি যে অনলাইনে যখনই একটা ডিসিশন, এটার পজিটিভ সাইড দেখে যখন ডিসিশন নেবেন, নেগেটিভ সাইডটা একটু খেয়াল রাখা উচিত। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের একটু খেয়াল রাখা উচিত যে আপনার বাচ্চা কি পড়ছে না পড়ছে। এই ক্ষেত্রে আসলে মিনিমাইজ করা সম্ভব, কারণ আমাদের এমন না যে অনলাইন থেকে চান্স পাচ্ছে না, আমাদের অনলাইন থেকেও ভালো আলহামদুলিল্লাহ চান্স পাচ্ছে, এবং ওরাও ভালো করছে আসলে। গত বছর অনলাইন থেকে কয়টা পেয়েছিল স্যার? আমাদের গত বছরটা ছিল ফার্স্ট স্টার্টিং বছর, তো আমাদের স্টার্টিং বছরে আসলে অনলাইন থেকে চান্স পেয়েছিল, টোটাল রিটেনে চান্স পেয়েছিল 5 জনের মতো। আমাদের অনলাইন থেকে গত বছর পরীক্ষায় দিয়েছিল গত বছর 12 জন। আমরা গত বছর আসলে শুরু করেছিলাম, আর এই বছর তো আলহামদুলিল্লাহ এই বছর আমাদের নাম্বার অফ স্টুডেন্ট অনেক বেশি, এবার প্রায় পরীক্ষা তো দিবে 60+, তো লেটস হোপ যে আসলে কেমন চান্স পায়। আমরা আসলে গত বছর যারা পরীক্ষা দিয়েছে ওদের জন্য আমরা শুরু করেছিলাম হচ্ছে জুলাই থেকে, আসলে বছরের মাঝখানে শুরু করতে হয়েছিল। তাও আসলে আমাদের ওইভাবে প্ল্যান ছিল না, আমাদের আসলে কিছু স্টুডেন্ট যারা রেকনে পড়তো তারা আসলে অন্য জায়গায় শিফট হয়েছে ওদের বাবার পোস্টিং এর জন্য, এবং ওদের জন্য আসলে আমাদের শুরু করা। দেন আরো কিছু স্টুডেন্ট যুক্ত হয়েছে, মোট ওভারঅল আমাদের 10 জন পরীক্ষা দিয়েছিল, এরকম হচ্ছে 4 জন রিটার্নে চান্স পেয়েছিল, এবং ফাইনালি 2 জন চান্স পায়। অ্যান্ড এই বছর তো আসলে যারাই অনলাইনে দিচ্ছে, হোপফুলি এবার নাম্বার অফ স্টুডেন্ট অনেক বেশি, তো আশা করছি ভালো কিছু হবে। তার স্টিল তো যেহেতু নাম্বারটা নিয়ে আমি বলতে পারছি না, যে পরীক্ষা দিলে হয়তো বুঝতে পারবো। আর কি কারো কোনো প্রশ্ন আছে? ওকে, যদি না থাকে আসলে আমি শেষ করে দিই। ইনশাল্লাহ ভালো জি থাকবেন। স্যার, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ, বলো স্যার। এই রেজাল্টটা কখন দেবেন? রেজাল্টটা তোমরা সাথে সাথে দেখতে পেয়ে যাওয়ার কথা, পরীক্ষা দেওয়ার পরপরই রেজাল্ট শো করে দেয়। স্যার আপনি মুখে ঘষছেন আর না দিলে তো ভালো লাগতেছে না। ঠিক ঠিক ঠিক। ইনশাল্লাহ স্যার, তোমাদের সাথে তোমরা যদি যুক্ত হও ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আর রেজাল্টটা স্যার কোথায় পাবো স্যার? তুমি পরীক্ষাটা দাও, পরীক্ষা দেওয়ার পরপরই আসলে রেজাল্টটা শো করে ফেলবে তোমার স্ক্রিনে। তো পরীক্ষা তো দিয়েছি স্যার। স্ক্রিনে শো করার কথা পাশে তো দাঁড় স্ক্রিনে আসছে না? না। হ্যাঁ, স্ক্রিনে এসে পড়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করি, তোমরা তো আমাদের ফ্রি ক্লাসে যুক্ত আছো, আমি বলবো যে রেজাল্টটা পাবলিশ করে দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার, সবাই ভালো থাকো। ইনশাল্লাহ সবার জন্য আমার ছোট্ট একটা সাজেশন থাকবে এটাই, যে ক্যাট কলেজ আসলে একটা টাফ জায়গা,
ভর্তি পরীক্ষার জন্য, কারণ কম্পিটিশনটা অনেক বেশি হাই থাকে। খুবই সিরিয়াসলি বছরের শুরু থেকে পড়াটা উচিত, আর তখনই একমাত্র চান্স পাওয়াটা সম্ভব। তো যে যেখানেই পড়ো না কেন, চেষ্টা করো বছরের শুরু থেকে ওই সিরিয়াসনেসটা ধরে রাখার জন্য, এবং যত ভালো করে পড়া যায় এবং বাই যত বেশি পড়া যায়। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। আপনি